হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন আপনি। আপনি বলেছিলেন যে রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হবে, নিজেকে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা বলেছিলেন। আবার বলেছিলেন যে আহ, বেশি প্রেশার বেশি দেওয়া। চাপ দেওয়া যাবে না। আমি বিষয়টা তাহলে বলি, এই দুইটার মানে কি? মনে বলে দিই। বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বলেছিলাম যে মনকে একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখবেন। বিষয়টা কি, মানে ধরুন, মনকে প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। ধরুন আপনার মন হয়তো যখন যা খুশি বলছে সেইটা, ধরুন আপনার মন যদি এখন বলে যে আমার এখন বাইরে বাইরে বেরিয়ে গিয়ে আমার হয়তো ফুচকা খেতে ইচ্ছে করছে, বা আপনার হয়তো মনে হলো যে না বাইরে বেরিয়ে গিয়ে এখন ফাস্ট ফুড খাবো, ঠিক আছে, হুম বা আপনার হুম মন হয়তো দেখা গেল বললো যে না আমি এখন হাজব্যান্ডের বাড়িতে থাকবো না, আমার এখন মনে হচ্ছে আমি বাবার বাড়ি যাব, বাবার বাড়ি বেড়াতে যাব। এই যে হুম কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সংসারের পক্ষে কতটা কি উপযোগী, বা আমার পক্ষে আমি এখন যে মোমেন্টে আছি, আমি যে পরিস্থিতির হ্যাঁ মধ্যে আছি সেই হ্যাঁ পরিস্থিতিতে কতটা যুক্তিযুক্ত, সেইটাকে হ্যাঁ আগে ভাবতে হবে। আপনার মন যা বলল তাই করে নিলাম, সেটা করলে হবে না। আমি ওই যে রেস্ট্রিকশন বা প্রশ্রয় দেওয়ার কথাটা এইখানে বলতে হুম চাইছি, অর্থাৎ আপনার মন যা খুশি চাইবে সেটাই আপনি করে দেবেন বা সেটাই আপনি করবেন, এটা করা যাবে না, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে বেশি প্রেশার দেওয়া যাবে না। মানে হচ্ছে, ধরুন আপনারা এই যে সুস্থ হওয়ার জন্যে কিছু মানুষ কি করে, নিজেকে বেশি প্রেশার দেয়। না আমাকে 10 দিনের মধ্যে সুস্থ হতে হবে, আমাকে 3 মাসের মধ্যে ভালো হতে হবে, আমাকে 6 মাসের মধ্যে ভালো হতে হবে, বা আমাকে 1 মাসের মধ্যে আমাকে ভালো হতে হবে, বা দেখা গেল আপনার মনের মধ্যে আজে বাজে চিন্তাগুলো আসছে, হুম এবার আপনি তো প্র্যাকটিস করছেন, সেটা আপনি আমার কাছে আছে বলে আমার প্র্যাকটিসগুলো করছেন, আমি যেগুলো দিয়েছি। অন্যান্যরা হ্যাঁ যাদের মাধ্যমে ট্রেনিং করছে, তারা তাদের কাছে ধরুন তারা যে প্র্যাকটিসগুলো দিয়েছে সেই প্র্যাকটিসগুলো করবে। তাহলে হুম এই প্র্যাকটিসগুলোকে করতে হবে, কিন্তু নিজেকে প্রেশার দেওয়া যাবে না। মানে হচ্ছে এটাই যে তাড়াহুড়ো করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না, নিজেকে ধৈর্যটা রাখতে হবে, কিন্তু নিজের মন। আচ্ছা, যখন মানে আজকে আমি একটা ওই বিয়ের আমাদের ওই পাশে একটা বিয়ে দিয়ে দেখছিলাম, প্যান্ডেল দেখছিলাম। তো আমি ভাবিকে বলছিলাম যে চলেন বিয়েটা একটু দেখে আসি। মন খুব চাইছিল যে ওখানে বিয়েটা দেখতে। তো হুম, যখন মন খুব চাইবে তখন আমি ওই জায়গায় কি বলে ওটাকে থামাবো? দেখুন আপনি বিয়ের ওখানে যেতেই পারতেন, দেখতে যেতেই পারতেন, ঠিক আছে, কিন্তু আমার হুম মনে হয় আপনার ক্ষেত্রে এটা মনে হয় নেগেটিভ ইম্প্যাক্ট আসতো। আপনার মনে হয় পুরনো কিছু স্মৃতি মনে হয় যেন ভেসে উঠতো। তো আপনি যেতে হুম পারেননি, খুব ভালো। হ্যাঁ, এই যে এই হুম ক্ষেত্রে দেখুন আপনি নিজেকে হয়তো সোশ্যাল সিস্টেমের জন্য হয়তো যাননি, বা আপনি যাকে বলেছিলেন, প্রপোজ করেছিলেন যে চলো আমি ঘুরে আসি, ওখানটা দেখে আসি, আপনার প্রতিবেশী যাকে বলেছিলেন আর কি, যে হ্যাঁ হ্যাঁ বিয়েটা হ্যাঁ দেখে আসি আর কি, সে হয়তো হুম যায়নি, ঠিক আছে, কিন্তু এইবার এটা হলো আপনার রেস্ট্রিকশান, এইটা হলো রেস্ট্রিকশান। এইবার আপনি এবার ভাবছেন মনে যে আমি বোধহয় না গিয়ে ভুল করলাম, আমি যেতেই পারতাম, আমি কেন গেলাম না, আমার গেলে ভালো হতো, আমার তো মনে আনন্দ হতো মানে একটু, দিলে হয়তো একটু ভালো লাগতো, হয়তো এটা ভালো মনে লাগতো। হচ্ছে। এই যে এইটা হ্যাঁ হচ্ছে, এই এই বিষয়টা হচ্ছে এবার আপনার মনের মধ্যে প্রেশার পড়ে যাচ্ছে, অর্থাৎ যেটা হয়ে গেছে, যেটা হয়ে হ্যাঁ গেছে সেটা নিয়ে আর দুশ্চিন্তা করে লাভ নেই, ঠিক আছে। এই যে আপনি হুম দুশ্চিন্তাটা করছেন, এই দুশ্চিন্তা করার মানে হচ্ছে নিজের মনের মধ্যে প্রেশারটা পড়ছে, নিজের মন এবার এবার কনফিউজ হচ্ছে যে না আমি যে গেলাম না, তাহলে বোধহয় আমার মনটা অশান্তি ভোগ করছে। আরে ঠিক আছে, সব জায়গায় সব সময় তো যাওয়া পসিবল নয়, তাই না? হুম তাহলে সব হুম সব জায়গায় যখন যাওয়া পসিবল নয়, তখন সেই সময়ের হুম পরিপ্রেক্ষিতে আমি যে যেতে পারলাম না, সেটা আমার দরকার ছিল, আমি আমি তখন হয়তো গেলে আমার ভালো লাগতো, ঠিক আছে, কিন্তু আমি যেতে পারিনি মানে যে এবার যে নিজের মনের মধ্যে যে হা হুতাশ করবো, এটা করা যাবে না। বোঝা গেল? প্রথমটা হচ্ছে, না, ওটা হচ্ছে না। আবার বিকালে আমার খুব মনে হচ্ছিল যে আমি হারমোনি বাজিয়ে গান করি, এবং পুরাতন গান এবং দুঃখের গানগুলা, পাস্টের গানগুলো করি। এটা এটা হ্যাঁ, এই যে এইগুলোই সমস্যা আপনার, এই যে পাস্ট পাস্ট বিষয়টা, এই পাস্টটাকেই কন্ট্রোল করতে হবে। পাস্টে কিছু নেই, আপনার অতীতে কিছু নেই, ওই জন্যই বললাম অতীতকে ভোলার জন্য এই যেটা আমি শিখিয়ে দিলাম সেটা করুন, ঠিক আছে। অতীতকে ভোলা যায় না, দেখুন অতীতকে ভোলা যায় না।
আমি বারবার প্রত্যেককে বলছি। অনেকেই বলে যে স্যার আমি অতীতকে ভুলে থাকতে চাই, আমার যেগুলো হয়ে গেছে আমি মনে করতে চাই না আর। এইগুলো খুব সত্যি কথা, এটা কারোর পক্ষে কোনো দিনই সম্ভব নয় অতীত ভুলে যাওয়া। কারণ আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমার মোটামুটি আমার 6 বছর বয়স পর্যন্ত সময়ের সমস্ত ঘটনা আমার মনে আছে, ঠিক আছে? 6 বছর বয়স পর্যন্ত। তাহলে এই যে 6 বছর বয়সের সময় থেকে যে সমস্ত আমার জীবনে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো কি আমি কোনোদিন ভুলবো না। হয়তো সার্টেন টাইমের জন্য হয়তো কোনো একটা জিনিস ভুলে যাব, কিন্তু যখনই ওর রিলেটেড আবার কোনো কিছু আমার সঙ্গে ঘটবে, তখনই কিন্তু সেটা মনে পড়ে যাবে, আরে তাই তো আমার তো এই সময় এরকম একটা কিছু হয়েছিল, এরকম কিন্তু মনে পড়তে বাধ্য। সুতরাং মানুষ যেহেতু আমরা 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 তো মানুষ, আমাদের বিশেষত্বই হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের চিন্তা শক্তি। আর অ্যাকচুয়ালি আমাদের চিন্তা শক্তিটাই হচ্ছে আমাদের বুদ্ধি। বলা হয়ে থাকে যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। কেন না, মানুষ হচ্ছে বুদ্ধিমানী। মানুষের মধ্যে সব থেকে ইউনিক জিনিস সেটা হচ্ছে মানুষের বুদ্ধি। এইবার বলুন, মানুষের বুদ্ধি মানে কি? মানুষের বুদ্ধি মানে হচ্ছে চিন্তাটা। মানুষ কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারে। ধরুন আপনার কোনো কিছু একটা দরকার, কোনো কিছু একটা প্রয়োজন, বা কোনো একটা সমস্যায় পড়েছেন, সেখান থেকে বেরোনোর জন্যে আপনি কি করবেন? আপনি সেটাকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন, আমি এই সমস্যা থেকে কি করে বেরোবো, বা আমার যে সমস্যাটা হচ্ছে সেটাকে আমি কিভাবে সমাধান করব, বা আমার যে প্রয়োজনটা আমি সেটা কিভাবে মেটাবো। আমরা নিজেরা বুদ্ধি করতে পারি, আমরা ভাবতে পারি। এই ভাবাটাই হচ্ছে আমাদের বুদ্ধি, আর ভাবনা মানেই হচ্ছে চিন্তা। তাহলে মানুষ যখন বুদ্ধিমানী প্রাণী, যখন ভাবতে পারে, তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভাবনা জিনিসটা থাকবেই, চিন্তা জিনিসটা থাকবেই। এবং চিন্তা যখন থাকবে, তখন সে কিন্তু তার মধ্যে সমস্ত ঘটনা কিন্তু মনে থাকবে। স্মৃতিশক্তি একমাত্র বিলোপ না পেলে সে কিন্তু কখনোই কোনো জিনিস ভুলবে না। এই জিনিসটা মেনে নিতে হবে, এটাকে মানিয়ে নিতে হবে। আমরা ম্যানেজ করতে পারি, আমাদেরকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আমরা ম্যানেজ করে নেব। কি ম্যানেজ করে নেব? না, যখন যেটা হচ্ছে, যখন যেটা দরকার, তার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তার সঙ্গে আমার জীবনে একটা পুরনো দিনে একটা কিছু ঘটে গেছে, সেইটাকে নিয়ে আজকে আমি সেটাকে নিয়ে হা হুতাশ করবো না, বরং কি সেই রকম রিলেটেড যদি আমার সঙ্গে আবার কিছু ঘটে, সেটাকে আমি ম্যানেজ করব। সেটাকে আমি আমি আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল পুরনো দিনে, সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাবো আজকে, এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি ভবিষ্যৎ যাতে আমার সুন্দর হয় সেটাই আমি ভাববো। ধরুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমার নিজের দিয়ে বলছি। ধরুন আমার বাবা যখন ঘর বাড়ি করেছিলেন, তখন আগের দিনে একটা জিনিস ছিল, প্রথা ছিল কি, এখনও হয়তো আপনাদের আছে, ওদিকে আছে কিনা জানি না, ওই মাটির গাঁথনি ঘর হতো, অর্থাৎ ইটের দেওয়াল, কিন্তু সিমেন্ট বালির বদলে মাটিকে কাদা বানিয়ে সেইটাতে ইটগুলোকে গাঁথা হতো। এটাকে বলা হয় মাটির গাঁথনি দেওয়াল ঘর। তো এইরকম আমাদের মাটির দেওয়াল ছিল, মানে মাটির গাঁথনি ঘর ছিল, এবং সেই মাটির গাঁথনি ঘরটা বেশি দিন টিকলো না। কেন? নোনা ধরে গেল। ওপর দিয়ে প্লাস্টার করা ছিল, সব করা ছিল, কিন্তু তারপরেও কি হলো না, নোনা ধরলো। নোনা ধরে কিন্তু ইটগুলো আস্তে 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 নষ্ট হয়ে গেল। এইটা হচ্ছে একটা অতীতের ঘটনা। এইবার আমি যখন বাড়ি ঘর করব, তখন কিন্তু আমার মনের মধ্যে কি এলো আগে, যে আমি যেটা করেছি, যে ভুলটা করেছি, আমার বাবা যেটা করে গেছে সেটা আমি করব না। কেন না, আমি যখন বাড়ি ঘর করব, তখন কষ্ট করে হলেও আমি কিন্তু সিমেন্ট বালির মিশ্রণ দিয়েই বাড়িটাকে বানাবো, মাটিতে আর বানাবো না। কেন না, আমার বাবা একবার মাটিতে বানিয়েছিলেন, সেই বাড়িটা বেশি দিন গেল না, ইটগুলো নষ্ট হলো, সমস্ত কিছু বাড়ি ঘর সমস্ত নষ্ট হয়ে গেল। আমাকে যার জন্য 30-40 বছরের মধ্যে আমাকে কিন্তু আবার নতুন করে ঘর বা বাড়ি বানাতে হচ্ছে। তাহলে আমি কি করলাম, যখন আমার লাইফের ইতিহাস কোনটা না, ওই যে আমার বাবার বানিয়ে যাওয়া পুরনো বাড়ি, মাটির দেওয়াল, মাটি দিয়ে গাঁথা ঘর। হ্যাঁ, ঘটনা কি হলো না, তার ফলে আমার বাড়িটা কিন্তু ইটগুলো সমস্ত নোনা ধরে নষ্ট হয়ে গেল, বাড়িটা 30-40 বছরের মাথায় কিন্তু নষ্ট হয়ে গেল। এইবার আমার বর্তমান কি
বর্তমান হচ্ছে আমি একটা বাড়ি বানাতে হবে, আমাকে বাড়ি বানাতে যাচ্ছি। সেখানে আমি অভিজ্ঞতাটা কি লাগালাম, না আমার বাবার ওই ভুল কাজটা, যে বাবা এরকম মাটিতে গেঁথেছে, সুতরাং আমাকে গাঁথা যাবে না। এইটা আমার চিন্তা শক্তি, এটা আমার বুদ্ধি, যে আমি এই যে ভাবলাম যে মাটি দিয়ে আর গাঁথবো না, এইটা হচ্ছে আমার বুদ্ধি। এই বুদ্ধিটাকে কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমি ভবিষ্যতের জন্য একটা কাজ করলাম, কি না বাড়িটাকে আমি এবার ওই মাটি দিয়ে না করে কিন্তু সিমেন্ট বালি দিয়ে বানালাম। এই যে পুরো ঘটনাটা, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে নিজের বুদ্ধিকে কাজে লাগানো, এটাই হচ্ছে ইতিহাসের অভিজ্ঞতাকে কাজে লাগানো। কিন্তু আমি সেই বাবা যেটা করে ফেলেছে সেটা নিয়ে কি আর নিজের মধ্যে হাউতাস করলে কি আমি শুধরাতে পারবো না। কারণ সে বাড়িতে চলে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে অলরেডি। সেটা নিয়ে যদি আমি এখন উল্টো পাল্টা চিন্তা করতে থাকি, আমার সময় নষ্ট, তার বেশি আর কিছু না। নিজের মনটা খারাপ হবে, তার বেশি আর কিছু হবে না। সুতরাং অ্যাকশনটা নিতে হবে। অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি অ্যাকশন করব, কিন্তু নিজের মধ্যে সবসময় সেটা নিয়ে হা হুতাশ করবো না। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্দ্রাণী ম্যাডাম, যে আপনি কিন্তু অতীতটাকে কাজে লাগাচ্ছেন না, আপনি অতীতটাকে নিয়ে নিজেকে সবসময় কষ্ট দিচ্ছেন। এইটা বন্ধ করতে হবে। দেখুন, চিন্তা আমরা কিন্তু কোনোদিনই বন্ধ করতে পারবো না, চিন্তা আমাদের মধ্যে আসবেই, কিন্তু সেই চিন্তাকে ম্যানেজ করতে হবে, কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমি আর একটা উদাহরণ দিই। আমি আগের দিন বোধহয় গল্পে বলেছিলাম যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরোতে গিয়ে হঠাৎ করে দেখা গেল যে হঠাৎ করে আমি ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে হঠাৎ আমার মনে হলো যে আমার সঙ্গে একটা কিছু সমস্যা হতে পারে, আমি কি করলাম, যে নিজের মনকে কিন্তু শক্ত করার চেষ্টা করলাম, যে না, আমার এটা খালি ভুল ভাবনা, হতেই পারে, হতে তো পারে, না হওয়ার তো কিছু নেই। আমি এই ট্রেনটায় চেপে যে যাচ্ছি, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেনটা মাঝ রাস্তায় গিয়ে খারাপ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, আমাকে হয়রানি হতে হবে। কিন্তু তার জন্য তো আর আমি সেই ট্রেন থেকে নেমে পালিয়ে আসবো না, আমাকে তো আমার কাজে তো যেতেই হবে। এই যে চিন্তাটা এলো, দুশ্চিন্তার জন্য আমি কিন্তু পালিয়ে বাঁচবো না, নিজেকে পালাবো না ওখান থেকে, বরঞ্চ কি করব, আমি যে জায়গাটা যাচ্ছিলাম সেই জায়গাটা যেতে হবে, আমাকে দেখতে হবে। হ্যাঁ, যদি সেরকম কিছু হয়, সেখানে গিয়ে আমাকে ইনস্ট্যান্ট কিছু বুদ্ধি খাটাতে হবে। দেখা গেলো হয়তো ট্রেনটায় আমি যাচ্ছি, ট্রেনটা যেতে যেতে সত্যি করে হয়তো ট্রেনটা খারাপ হলো। আমার লাইফে দুবার এরকম ঘটনা হয়েছে। ট্রেনটা হয়তো খারাপ হয়ে গেল বা কিছু হলো, আমাকে কিন্তু সেখানে ভাবতে হবে আমি কি করব। দুটো উদাহরণ দিই, আমার সঙ্গে ঘটেছে। যখন কলেজে পড়ি, তখন একদিন মানে খুব সকালবেলায় বেরিয়েছি, যে কলেজ প্রাইভেট টিউশন করে একবারে কলেজে ঢুকবো। এবার সকালবেলায় বেরিয়ে গিয়ে ট্রেনে গিয়ে দুটো স্টেশন যাওয়ার পর দেখা যাচ্ছে ওই ট্রেনের যে ইলেকট্রিক, আপনাদের ওখানে আছে কিনা জানি না, আমাদের এখানে ইলেকট্রিক ট্রেন যেগুলো আছে, ওপরে একটা অ্যাঙ্গেল থাকে, মানে ট্রেনের সঙ্গে ওপরে যে বৈদ্যুতিক তার থাকে, তার সঙ্গে ওই তারের বিদ্যুৎটাকে ট্রেনের মধ্যে নেওয়ার জন্য, কনজিউম করার জন্য একটা অ্যাঙ্গেল লাগানো থাকে। সেই অ্যাঙ্গেলটা ভেঙে পড়ে গেল, কোথাও কিছু নেই, ভেঙে দুমডুম করে ভেঙে পড়ে গেল, ট্রেন দাঁড়িয়ে গেল মাঝ রাস্তায়। এবার সেইখানটায় আমাদের চিন্তা করতে হবে যে কী করব। আমরা ভাবলাম যে ট্রেন থেকে নেমে গিয়ে সামনের স্টেশন অবধি আমরা হেঁটে চলে যাই। আমরা কয়েকজন বন্ধু বান্ধব ছিলাম, সামনের স্টেশন অবধি হেঁটে চলে গেলাম, ওখান থেকে আবার ওই বাস যায় যেগুলো, সেইগুলোতে করে কলেজ গেলাম। এই একটা চিন্তা ভাবনা। ঠিক একই ঘটনা ঘটলো এই বছর দুয়েক আগে। কাজে যাচ্ছি, কাজে যেতে যেতে ট্রেনের কি ডিস্টার্ব হলো, বর্ষাকালে ট্রেনের লাইন বসে গেছিলো, ট্রেন আর যাবে না। ট্রেন ওখানে অ্যানাউন্স করলো যে গার্ড সাহেব এসে বলে গেল যে ট্রেন আর যাবে না, আপনারা নেমে চলে যেতে পারেন। আমি নেমে আবার ব্যাক করে বাড়ি চলে এলাম। এই যে তখন একটা ইনস্ট্যান্ট কাজ। আমি যদি ওখানে বসে থাকি, আমি যদি ভাবতে থাকি যে আমার কাজটা হলো না, আমি যেতে পারলাম না, আমার দিনটা নষ্ট হলো, এইগুলো ভেবে তো লাভ হবে না। তাহলে যেটা করলে হবে সেটা করতে হবে। কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে কি সমস্যা হয় না, আপনারা ভাবতে থাকেন খালি আমার অতীতে হয়ে গেছে, আমি বোধহয় জীবনে আর কিছু করতে পারবো না, আমার সঙ্গে স্যার একটা জিনিস বুঝিনি,
বলুন। এই যে মন যা বললো সেটা করা যাবে না, আর বেশি প্রেশার দেওয়া যাবে না, এই দুটার মধ্যে পার্থক্য কি? বুঝলেন না? এতক্ষণ না। তো বললাম ওটাই, এতক্ষণ তো ওটাই বললাম যে মন যা বললো সেটা করা যাবে না, মানে তো ওটাই তো বললাম। যে আপনি ওই যে একটু আগে বললেন যে বিয়ে বাড়ি যেতে দেখতে যেতে হ্যাঁ। মন চাইছিল, হুম। আপনার সঙ্গে যে ছিল সে গেল না, কারণ না। কারণ কি? কারণ নিশ্চয়ই সে একটা কিছু বুঝেছে যে হয়তো বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত হবে না, বা না হয়তো সেই জন্য না, আমি ইচ্ছা করেই যাইনি। আমি ইচ্ছা করি, মানে আমার খালি মনে হচ্ছিল যে আমি যাব। হয়তো যাওয়াটা ঠিক হতো না, হয়তো না, ঠিক হতো না। হয়তো যাওয়াটা ঠিক হতো না, সেই জন্য যাননি। হ্যাঁ। এই যে আপনি মনকে প্রশ্রয়টা দিলেন না, এটাকেই হুম। মনটাকে প্রশ্রয় না দেওয়া হলো, ঠিক হুম। আছে? এটাকে হুম। আপনি মনটাকে কন্ট্রোল করলেন, মনকে হ্যাঁ। মনটাকে কি বলবো, রেস্ট্রিকশনে রাখলেন। এইবার যেটা যেটা আপনার হচ্ছে প্রেশার দেওয়ার কথা বলেছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ। এই যে এইবার আপনার মনের মধ্যে মনে হচ্ছে আমার মনে হয় গেলে ভালো করতাম, একটু আনন্দ পেতাম, আমার মনে হয় যাওয়া একটু উচিত ছিল, আমি তখন বোধহয় ভুল করেছি। এইটা এবার এখন আপনি মনটাকে প্রেশার দিয়ে ফেলছেন, এইটা করা হুম। যাবে না, এটা করা যাবে না। তার বদলে কি বলতে হবে যে আমি তখন যেটা করেছি, তখন যে সিদ্ধান্তটা নিয়েছি, অর্থাৎ আমি তখন ভেবেছিলাম যে আমার চলো একবার যাই, হয়তো ভালো লাগবে, কিন্তু তারপরেই আমি হ্যাঁ। নিজেকে একটা কিছু তো যুক্তি দিতে পেরেছি, সেই যুক্তির জন্য তো আমি যাওয়াটা বন্ধ করতে পেরেছি। তাহলে হ্যাঁ। সেই যুক্তিটাই ঠিক ছিল। আমি তখন যখন যাইনি, তখন আর সেটাকে নিয়ে এখন আর ভাববো না। এই যে এটাকে হুম। মনটাকে রিল্যাক্স করা। আর আপনি যদি ভাবতে থাকেন না মনে হয় গেলেই ভালো করতাম, মনটা বোধহয় আনন্দ পেত, এ হতো ও হতো, এইটার মানে হচ্ছে নিজেকে প্রেশার দেওয়া। বুঝতে পারলাম এবার? হ্যাঁ, 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 বুঝেছি, এবার বুঝেছি। হুম। আচ্ছা, গানগুলো যখন, মানে গান এখন আমি করতে চাচ্ছি না, করব না, সুস্থ হলে করব, বলেন। হ্যাঁ, গান করবেন না, গান সুস্থ, আপনি সুস্থ, আর একটু সুস্থ হয়ে যান, সুস্থ তো হবেন অবশ্যই, সুস্থ হয়ে যান, তারপরে গান করবেন, মনের আনন্দে গান করবেন তখন। আর তখন হুম। এইগুলো ভাববেন না যে আমি এক সময় গানগুলো করতে পারিনি, আজকে করছি, এগুলোও ভাববেন না। যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে? এটাই মাথায় রাখবেন যে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমার সেটা নিয়ে ভেবে লাভ নাই, আমার এখন যেটা চলছে সেই রকম ভাবে আমি চলবো। বোঝাতে হুম। পারলাম? স্যার, আমি আগে খুব ভালো গান করতাম, আমি রাত্রি বেতারেও গান করতাম। তো মানে গানগুলো অনেকদিন চর্চা ছিল, এই সমস্যাগুলোর কারণে এখন আমি আর, আমার হারমোনিয়ামটা ওখানেই পড়ে আছে, আমি আর গান করি না। এবার করবেন, একটু সুস্থ হয়ে যান, দেখুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, চিন্তা নেই। আমি যেগুলো বলেছি, যেরকম ভাবে বলেছি এরকম ভাবে করুন, দেখবেন ঠিক হয়ে যাবেন, চিন্তা নেই। হুম। ঠিক আছে, আমি একটু এবার অন্যদের কাছে যাই। ঠিক আছে। হ্যাঁ, প্রবীণ বলো। প্রবীণ, খবর কি? প্রবীণ, তোমার হ্যাঁ স্যার। তোমার মনে, স্যার আমি তো তুমি তো বললে আমাকে আমি তো সেটা। হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি তো বলছি স্যার আপনাকে। হ্যাঁ বলেছো, দেখো তুমি যেটা বলেছো সেটা কখনোই সম্ভব নয়, আমি আবার ভালো করে দেখেছি, এটা এরকম ভাবে হয় না। প্রথম কথা হচ্ছে তোমার যুক্তিতে, হ্যাঁ, তোমার যুক্তিতে তো মানে তোমার যেটা চিন্তা, সেই চিন্তাকে প্রথমেই কাটা চিহ্ন দেওয়া হচ্ছে এই কারণেই যে তুমি ভ্যাকসিন নিয়েছিলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানেই প্রথমেই কাটা, তোমার সমস্ত চিন্তা ভাবনা ওখানেই কাটা। প্রথমেই বলা হচ্ছে যে যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে আর কোনো চিন্তার কারণ নেই। বোঝাতে পারলাম? তাহলে সমস্ত যুক্তি হ্যাঁ তর্ক, তোমার পাশের লোক কি বলছে না বলছে, প্রথম কথা প্রথমেই ওখানে বাদ পড়ে যাচ্ছে। দেখো হাইকোর্টে কেস, স্যার। হাইকোর্টে ভ্যাকসিন নেওয়া না থাকে- আমি বলি, হাই স্যার ভ্যাকসিনটা যদি নেওয়া না থাকে তাহলে? ভ্যাকসিনটা না নেওয়া থাকলে সম্ভাবনা থাকে, সম্ভাবনা, গ্যারান্টি নয়। কথাটা হচ্ছে মে বি, হবেই তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? মে বি, হতে পারে, কিন্তু হবেই গ্যারান্টি দেওয়া থাকছে না। বুঝতে পারলে আমার কথাটা প্রবীণ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে যার ছিল কি ছিল না সেটার তোমার ভেবে লাভ নাই। তুমি বলো তোমার তো ভ্যাকসিন নেওয়া ছিল, হ্যাঁ স্যার, আমার নেওয়া ছিল। তাহলে তুমি এত ফালতু টেনশন কেন করছো? তোমাকে এত করে আমি বোঝালাম সেই সময়, আবার তুমি লোকের কথা শুনে আবার বিগড়ে গেলে।
এগুলো করো না। লোকে দেখো 5 জন 5 রকম সবসময় রাস্তাঘাটে বলতেই থাকে। হ্যাঁ, আজকে ধরো আমি তোমাকে খুব খুব বাস্তবসম্মত একটা কথা বলছি, কেউ মাইন্ডে নেবে না প্লিজ। আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য আমি টানছি যে এই যখন কি সেটা করতে পেরেছিলেন বা করেছিলেন বা করবেন কখনো, তোমার কি মনে হয়? নয়, এটা বলতে হয়, এটা বলে ফেলেছে। তো এইরকম রাস্তাঘাটে কিন্তু আজে বাজে অনেক কথা শোনা যায় প্রবীণ, ঠিক আছে? এরকম আজে বাজে অনেক কথা রাস্তাঘাটে শোনা যায়। রাস্তাঘাটে যেগুলো শুনবে সব কথা যে সত্যি হয় তা নয়, সব কথা সবসময় সত্যি হয় না, ঠিক আছে? আর সবার কথা শুনে যদি আমরা চলতে চাই তাহলে আমাদের জীবনটা হেল হয়ে যাবে। সুতরাং সবার সমস্ত কথাকে পাত্তা দিও না। যেরকম নিজে ভালো আছো, ভালো থাকছো, ভালো খাচ্ছ, নিজের পরিবার নিয়ে ভালো সময় কাটাচ্ছিলে, সেইটা এনজয় করো, ঠিক আছে? তুমি যেটা ভাবছো সেটা কখনোই হবে না। তোমার এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। জলাতঙ্ক মানে মানে জল দেখে ভয় পাওয়া জলাতঙ্ক নয়, ঠিক আছে? তুমি মনে হচ্ছে তোমার মনে হচ্ছে জল দেখে ভয় পাচ্ছ মানে জলাতঙ্ক। জল আতঙ্ক মানে হচ্ছে জল দেখে ভয় পাওয়া নয়, এটা নয়। জলাতঙ্ক মানে হচ্ছে জল থেকে তোমার অসুবিধা হবে, কিন্তু এটা থেকে তোমার, এটা আমি বলি না কেন, লক্ষণগুলো বলি না কেন, তখন ক্লায়েন্টরা তোমরা যারা আছো তারা ওইটার সঙ্গে আবার রিলেট করতে থাকো, এই জন্য বলতে চায় না। কিন্তু বিষয় হচ্ছে এটা যে তুমি যেটা ভাবছো সেটা জলাতঙ্ক মোটেও নয়। সুতরাং নিজেকে নিশ্চিত রাখতে পারো, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি এরকম কিচ্ছু তোমার হবে না বা হয়নি, আর হওয়ার চান্স নেই, ঠিক আছে? যেগুলো দিয়েছি, ধ্যান মন্ত্র যেগুলো দিয়েছি, স্যার এটা হওয়ার চান্স পর্যন্ত থাকে স্যার? হ্যাঁ, এটা হওয়ার চান্স কতদিন পর্যন্ত থাকে? আর সব কুকুরের কি এটা থাকে? না, সব কুকুরের হয় না, প্রথম কথা সব কুকুরের হয় না। দ্বিতীয় কথা হচ্ছে ভ্যাকসিন নেওয়া থাকলে আর কোনো গল্পই এগোবে না, ঠিক আছে? ভ্যাকসিন নেওয়া থাকলে কতদিন পর হতে পারে, কখন হতে পারে, কেন, কবে হবে, কিভাবে হবে, কি লক্ষণ, এই কথাগুলোই আর আসবে না ভ্যাকসিন নেওয়া থাকলে। সুতরাং তোমার কথাটা এখানে প্রথমেই নস্যাৎ করে দেওয়া হচ্ছে। হাইকোর্টে কেস দেখেছো তো? হাইকোর্টে কেস করলে কিন্তু কেস ওঠে না। হাইকোর্টে কেসটা আদৌ যুক্তিযুক্ত কিনা সেটা আগে বিচার করা হয় প্রথম দিন। যদি বিচারে দেখা যায় যে হ্যাঁ কেসটার যুক্তিযুক্ত আছে, তবেই কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে হাইকোর্ট। তোমার কেসটাও তাই। তোমার কেসটাও এই ক্ষেত্রে হচ্ছে যুক্তিযুক্ত নয়, তুমি যেটা ভাবছো সেটা একদম অযৌক্তিক। কেন? কারণ তোমার ভ্যাকসিন নেওয়া আছে, ঠিক আছে? সুতরাং সেখান থেকে যে তোমার জলাতঙ্ক হতে পারে এরকম 1%-ও চান্স নেই, ঠিক আছে? স্যার একটু কথা বলবো এখানে, স্যার একটু কথা বলবো। বলো। স্যার ভ্যাকসিন নেওয়ার একদিন না দুদিন পরে স্যার হোলি ছিল, তো হোলিতে আমি একটু দারু খেয়েছিলাম স্যার, ওর জন্য একটু ভয় বেশি লাগতো যে ভ্যাকসিনটা কাজে দিল কি দিল না। আরে না, শরীরে যেটা চলে গেছে দারু খাওয়ার জন্য বলা হয় দারু খেলে যে ওষুধ কাজ করে না, ভ্যাকসিন কাজ করে না, এটা বলা হয়। ঠিকই আছে কথাটা। আমি এখানটায় তোমাকে আমি আর ডিটেল কিছু বলবো না, শুধু এটুকুনি বলবো যেটা ভাবছো সেটা কিছু নয়, ঠিক আছে? ওটার জন্য কিছু হবে না। তুমি যেটা ভাবছো সেটার জন্য কিছু হবে না, এটুকুনি আমাকে ভরসা করে নিশ্চিন্তে থাকো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ইন্দ্রাণী ম্যাডাম বলুন। স্যার এটা লাস্ট প্রশ্ন, আর করব না। ওই মানে আমার পাস্টের যে আমি হচ্ছে লেখাগুলো দিয়েছিলাম, ওটা পড়ার পর আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন, মানে আজকে প্রশ্ন করেছিলেন, আমি বলতে চাচ্ছিলাম, তো ওটা কি স্যার পড়েছিলেন? আমি পড়েছি, আমি আগামীকাল আপনাকে কোশ্চেন করব। এখন এখানে তার কোশ্চেন হবে স্যার না। কয়টায়, একটু সময় দিবেন? আপনি কখন ফ্রি থাকবেন মোটামুটি? কালকে স্যার, আজকে বিকালে ফ্রি ছিলাম, আজকে অনেক কয়বার ফোন দিয়েছি, ওই সময় ফ্রি থাকি। বিকেল দিকটা একটু সমস্যা হয়, মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, এই টাইমে।
ঠিক আছে স্যার, আমি সময়টা ইয়ে করে আপনাকে ফোন দিব, ঠিক। 10টা থেকে 1টা। হ্যাঁ, এই টাইমটার মধ্যে একটুখানি চেষ্টা করবেন। হ্যাঁ, আর বিকালে যদি ফ্রি হয় তখন স্যার? একবার দেবেন, আমি যদি ফাঁকা থাকি অবশ্যই ধরবো। ওইটা মানে ঠিক বিকেলটা। আছে, হ্যাঁ, ঠিক। ঠিক আছে। আচ্ছা, পলিন ম্যাডাম বলুন। পলিন হ্যাঁ দাদা। বলুন। হ্যাঁ দাদা, এই এই তো আলহামদুলিল্লাহ আজকে একটু মোটামুটি ভালো লাগতেছে। হুম আপনার এগুলো আমি প্র্যাকটিস করছি, কালকে রাতেও করছি, হুম সকালবেলাও করছি। হুম এখন আজকে দেখা যাইতেছে মানে মনে হইলো মানে এতটা ভয় লাগে নাই, কিন্তু সন্ধ্যার সময় আর কি ওই কথাটা মনে হয়েছিল। হুম তারপর একটু নার্ভাস, একটু ভয় ভয় লাগছিল। একটু নার্ভাস, একটু ভয় ভয় লাগছিল। এটা এটা এখন হ্যাঁ। কয়েকটা দিন একটু সময় লাগবে আপনার। হ্যাঁ, প্র্যাকটিস হুম গুলো হুম করুন, হুম। আর আমি যেভাবে বলেছি কথাগুলো মাথায় রাখবেন, 1 নম্বর কথা। হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ দাদা, আপনার ওই কথাগুলো আমি আমি আসলে আমি রেকর্ড করতে চাইছিলাম, বাট আমি তো পারি নাই। আমি স্ক্রিন রেকর্ড করতে চাইছিলাম, ঠিক তো আছে, ক্লাসে থাকুন, হয় নাই আর একদিন কি। না একদিন ঠিক কিন্তু রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ, ওই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আর কি। যার কারণে আমি বারবার যদি শুনতাম তাইলে আমি হয়তো আরো বেটার বেটার ফিল করতাম। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি গ্রুপে আছেন, ঠিক পেয়ে যাবেন। এই যে আজকে যেরকম ক্লাস হুম রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, এরকম হুম এখন হুম হুম থেকে এবার হুম। ক্লাস রেকর্ডিং করব। তো আমি হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আপনাদের ওগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে। হ্যাঁ দাদা, আর আমার যদি আবারও খুব বেশি প্রবলেম হয় দাদা, তাইলে আমি আপনাকে বেশি পার্সোনালি আমি কি নোট বেশি দিতে পারি? বেশি বেশি প্রবলেম হবে না, এক্সপেক্ট করবেন না কখনোই। দেখুন, হুম 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 প্রথম প্রথম কথা হচ্ছে, আমি আগের দিনেও বলেছিলাম যে আমাদের আমাদের ব্রেন, যে সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে, আমাদের অবচেতন মন, হুম অবচেতন মনের কাজ হচ্ছে, ও কি করে, হুম সুপ ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু আপনার সমস্ত কথাগুলোকে সে রেকর্ড করছে অনবরত। আপনার কথাগুলোকে সবসময় সে ক্যাচ করছে, আপনার সঙ্গে যা হুম ঘটছে, হুম আপনি কি করছেন, কি হুম খাচ্ছেন, কি ঘটছে না ঘটছে, সমস্ত কিছু আপনার কিন্তু সে রেকর্ড করছে। এইবার এই অবস্থায় আপনি যদি সবসময় যদি নেগেটিভ কথাগুলো ভাবতে থাকেন, যদি খারাপ কথা ভাবতে থাকেন, হুম তাহলে সেই হুম খারাপ কথাগুলো কিন্তু সে রেকর্ডিং করে রাখছে। এইবার আপনি যখন রেস্ট করবেন, আপনার মনে হচ্ছে আপনি সারাদিন কাজ করার পর একটু ক্লান্ত আছেন, একটু ঘুমানো দরকার বা একটু বিশ্রাম নেওয়া দরকার। আপনি যখন বিশ্রাম নেবেন, তখন অর্থাৎ কনসাস মাইন্ড যখন কাজ করা রেস্ট নেয় যখন, তখন সাবকনসাস মাইন্ড কিন্তু হুম হুম কি করে, তার ওই যে যেগুলো সারাদিন যে সে রেকর্ড করেছে সেইগুলো তখন পাস করে, সেইগুলো হুম তখন আমাদেরকে আবার ভাবাতে শুরু করে। বুঝতে পেরেছেন? হুম। সুতরাং দাদা, আর একটা বিষয়, মানে হয়েছে কি, ধরেন মৃত্যু টা আমি মানতে পারি না, মানে মেনে নিতে পারি না বুঝতে যে পারলাম না কি। ওই মানুষটা মানে মৃত্যু আর কি, মৃত্যুটা যে আমি মানতে পারি না। ধরেন ওই লোকটা মারা গেছে, হ্যাঁ, আমার কাছে এরকম মানে মাঝে মধ্যে, আজকে ধরেন অন্যদিন তো বারবার বারবার মনে হইতো, হ্যাঁ, আজকে তো 2বার এরকম মনে হয়েছে যে এই লোকটা নাই, মরে গেছে, মানে এইরকম হ্যাঁ, যে মৃত্যুটাকে মানতে মৃত্যুটা পারেন না, আমি মানতে পারতেছি না। হ্যাঁ। মানতে পারছেন না। আমি বলে দিই, দেখুন, একটা কথা হচ্ছে যে আমি আগের দিন একটা ঘটনা, একটা সূত্র বলেছিলাম, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। কি, যে না সমস্ত সমস্ত ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই তো? এইটা যেরকম সত্যি হ্যাঁ। কথা, অর্থাৎ এর সঙ্গে রিলেট করে আমি বলেছিলাম যে সেই কারণে আপনি যত চিন্তাকে আটকানোর চেষ্টা করবেন, সে তত আপনাকে ফোর্স করবে, তাই তো? অর্থাৎ আমরা জোর করে কোনো কিছু হুম হুম আটকাতে পারবো না, কোনো চিন্তাকে আমরা আটকাতে পারবো না। কারণ কি, আমাদের ওই নিউটনের গতিসূত্র যদি আমরা যদি সেই এটাকে মানি, তাহলে আমি এই হাত দিয়ে এই হাতটাকে যত ঠেলবো, এই হাতটাও এই হাতের উপর ততটাই ঠেলবে, তাই না?
তাই তো? হুম, হুম। তেমনি আমি যত চিন্তা আটকানোর জন্য আমি অন্য যুক্তি দেবো, সেই যুক্তিটাও কিন্তু আমার মধ্যে তত প্রেশার ক্রিয়েট করবে আমার ব্রেনের মধ্যে, তাই না? তত আমার 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 আরো অশান্তি বাড়তে থাকবে। সেই জন্য কি করব আমরা, চিন্তাকে আসতে দেবো। চিন্তা আসুক, চিন্তা চিন্তার মতো থাকবে এবং সে কিন্তু আবার আপনি আপ বিদায় নেবে। কিন্তু আমি যদি সেই চিন্তাটাকে নিয়ে ভাবতে বসে যাই, ধরুন আমি এখন এই মুহূর্তে ধরুন বসে একটা কথা আমার হঠাৎ মনে হলো যে আমার কালকে সারাদিন তো ক্লাস তো নেই, সন্ধ্যাবেলায় ক্লাস আছে, কিন্তু আমার তো সন্ধ্যাবেলায় এক জায়গায় যাওয়ার দরকার, তাহলে আমার সন্ধ্যাবেলায় এক জায়গায় যাওয়া দরকার, আমি তাহলে ক্লাসটা করব না। এইবার ক্লাসটা করব না এটা ভাবলাম, এই যে ক্লাসটা করব না কথাটা ভাবলাম, এইটা যেরকম একটা চিন্তা, তেমনি আবার তারপরে আমি আবার ভাবতে বসে গেলাম, আরে ছি ছি ছি, আমি কেন এরকম ভাবছি, আমি কেন ক্লাস ফাঁকি দেওয়ার কথা ভাবছি, আমার তো ক্লাস ফাঁকি দেওয়া উচিত নয়, আমি ক্লাস কেন ফাঁকি দেওয়ার কথা ভাবলাম, আমি এটা কেন করলাম, এটা তো আমার একদমই উচিত হয়নি, আমি ক্লাস থেকে তো আমি পয়সা ইনকাম করছি, আমার এটা কেন ভাবছি, লোকে আমাকে কি বলবে, এই সেই করে আমি কি করছি, আসলে আমি সেইটা যেটা ভাবলাম সেটা আদৌ করলাম কি করলাম না সেটা তো পরের ব্যাপার, অথচ আমি কি করতে লাগলাম, সেটাকে নিয়ে আমি দুশ্চিন্তা শুরু করলাম। অর্থাৎ অর্থাৎ প্রথম চিন্তাটা আমার কিন্তু এসেছিল স্বাভাবিকভাবে, আমার মাথার মধ্যে যে প্রথম চিন্তাটা এলো সেটা স্বাভাবিকভাবে এলো, কিন্তু আমি পরে যে চিন্তাটা করছি সেটা কিন্তু নিজের থেকে করছি, তাই না? এই যে পরে যে চিন্তাটা করছি সেটাই আমাদের কিন্তু ক্ষতি করে, সেটাই আমাদেরকে এত এত অস্বস্তি দেয়, এত অসুস্থর মধ্যে ফেলে দেয়, অনেক এত কষ্ট যন্ত্রণা। দেয়। সুতরাং আমাকে কি করতে হবে, যে চিন্তাটা এলো সেই চিন্তাটাকে হতে দিতে হবে। সেই চিন্তাটার পেছনে দেখবেন লজিক থাকে, যতই সেটা নেগেটিভ হোক, কিন্তু দেখবেন সেই চিন্তাটা বিশেষ কোনো কারণে হয়তো চলে আসে। এবার আপনাদের ক্ষেত্রে যে চিন্তাগুলো আসে, হয়তো একটা নেগেটিভ চিন্তা আসছে, এইটার পেছনে লজিক কোথায়? এইটার পেছনে লজিক এইটাই যে আপনারা আসলে নেগেটিভ ভেবে ভেবে আমাদের ব্রেনের মধ্যে এই প্যাটার্নটাকে তৈরি করে ফেলেছেন। এইবার যখন নেগেটিভ, আপনি আজ থেকে যখন পজিটিভ ভাবতে থাকবেন, তখন কিন্তু আপনার ওই নেগেটিভ ভাবনাটা কিন্তু আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যাবে, নিজের মধ্যে কিন্তু আস্তে আস্তে নেগেটিভের যে প্যাটার্নটা সেটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে, পজিটিভের প্যাটার্ন একটা তৈরি হতে থাকবে। সাইকোলজি বলছে যে কোনো মানুষ যদি কোনো কাজ 28 দিন মানে 4 সপ্তাহ যদি এক নাগাড়ে যদি 4 সপ্তাহ ধরে কোনো কাজ যদি সে করে, তাহলে সেটা তার হ্যাবিটে পরিণত হয়। বুঝতে পারলাম কি বললাম? কোনো মানুষ যদি 4 সপ্তাহ ধরে ও একইভাবে কাজটা করতে থাকে, তাহলে সেটা কিন্তু তার হ্যাবিটে পরিণত হয় বা তার অভ্যাসে পরিণত হয়। আবার বলছে কোনো কাজকে আমি যদি কোনো বদ অভ্যাস ত্যাগ করতে চাই, তাহলে আমাকে 66 ডেজ অর্থাৎ 66 দিন যদি আমি সেই বদ অভ্যাস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি, তাহলে কিন্তু সেটাও আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ধরুন কেউ স্মোক করেন, কেউ ড্রিঙ্ক করেন, এই ড্রিঙ্ক করা বা স্মোক করা থেকে নিজেকে যদি 66 দিন দূরে সরিয়ে রাখতে পারে, 66 দিন 66 ডেজ, তাহলে সে কিন্তু আস্তে আস্তে সে এবার কিন্তু নেশাটা ভুলে যাবে, সে কিন্তু তাকে আর নেশা কিন্তু টানবে না। হ্যাঁ, সঙ্গ দোষে অনেক কিছু নষ্ট হয়, বলে না সঙ্গ দোষে চরিত্র নষ্ট হয়। সঙ্গটাকে তাকে ত্যাগ করতে হবে আগে। কেউ যদি মনে করে আমি নেশা কন্ট্রোল করব নিজের, তাহলে তাকে কিন্তু সঙ্গটাকে বদলাতে হবে। অর্থাৎ যারা নেশাদের মানে নেশাগ্রস্ত মানুষের সঙ্গে মিশছে, অথচ সে ভাবছে যে আমি 66 দিন নিজেকে সরিয়ে রাখবো, দিয়ে আর আমি হয়তো ড্রিঙ্ক করা ছেড়ে দিতে পারবে না, কারণ ওই সঙ্গ যদি থাকে সে তো তাকে ফোর্স করবে খা খা খা। তো এটা পরের বিষয়, কিন্তু বিষয় হলো এটা যে আপনি যদি আজ থেকে পজিটিভ ভাবা শেখেন, নিজেকে যদি পজিটিভ ভাবনা দিতে শেখেন বা পজিটিভ ভাবনা দিতে থাকেন, বেশি না 28 ডেজ যদি এটা করেন, আপনার মাইকটা অফ রাখছি একটু, হ্যাঁ, যদি আপনি 28 দিন এটা অভ্যাস করেন, তাহলে কিন্তু দেখবেন 28 দিন পর কিন্তু আপনি দেখবেন আপনার ব্রেন কিন্তু অটোমেটিক
পজিটিভ চিন্তা করতে শিখে গেছে, নেগেটিভ চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তাহলে কি বললাম, যে মাত্র 28 দিন নিজেকে পজিটিভ ভাবনা দিন, যে কোনো নেগেটিভ চিন্তার বিরুদ্ধে পজিটিভ ভাবনা দিন। অভ্যাস করতে হবে। আপনারা পারবেন না আজকেই, কালকেই পারবেন না, পরশুদিন পারবেন না, কিন্তু চেষ্টা করুন। চেষ্টা করতে করতে আপনি যেদিন সাকসেস হয়ে যাবেন, প্রত্যেকটা নেগেটিভ কথার বিপরীতে যদি পজিটিভ চিন্তা দিতে পারেন, সেই দিন থেকে 28টা দিন, মাত্র 4টে সপ্তাহ নিজেকে পজিটিভ চিন্তা ভাবনা দিন। দেখবেন আপনার ওটা হ্যাবিট হয়ে যাবে, আপনার মধ্যে আর নেগেটিভ চিন্তাগুলো আসবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দাদা, আর একটা বিষয় হচ্ছে, ধরেন আমি কি জায়গা চেঞ্জ করব? আমার কি জায়গা চেঞ্জ করলে কি মানে এটা থেকে হ্যাঁ, এটা একটু এটা রিলিফ এটা পাবো? এটার একটা সম্ভাবনা আছে। এটা মানে অবশ্যই আপনি একটা কারণ ভালো জায়গা হয়েছে বলেছেন। গিয়ে দেখা যায় আমি যে বাসাতে আছি, আমার বাবার বাসাতে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকাতে, হ্যাঁ। হুম, তো হচ্ছে গিয়ে যে আমি এখানে মানে আমি একটা জব করি, আমি আইএনজিও কানাডিয়ান সংস্থাতে একটা জব করি। তো হচ্ছে এখন আমি যদি ঢাকাতে চলে যাই তাহলে আমার জবটা ছেড়ে দিতে হবে আর কি। তো এখন আমি বুঝতেছি না মানে আমি কি করব। আমি কি জায়গাটা, আমি যে কি জব ছেড়ে দিয়ে আমি কি জায়গাটা চেঞ্জ করব, না আমি কি আমি শ্বশুর বাড়িতে চলে যাব? আমি আর বলি, এমনিতেও তো আমার বাইরে যাওয়ার কাজ চলতেছে, ইতালিতে যাওয়ার কাজ চলতেছে। এখন আমার সব মিলিয়ে দাদা আমি খুবই প্যারার মধ্যে আছি। আমি যদি যাই এই অবস্থা, বুঝেনি তো, হাজবেন্ডের কাছে সব সব হাজবেন্ডই তো চায় বউ ভালো থাকুক, সুস্থ থাকুক বা ইয়ে থাকুক। এরকম অসুস্থর মধ্যে যদি আমি যাই তাহলে তো একটা প্রবলেম না? আমি ওটাই এই জন্য বলছি। আর কি আমি সব মিলিয়ে প্যারার মধ্যে আছি। আমি বলে দিই। দেখুন, একটা কথা হচ্ছে, এই অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো বেশ কিছু সময় দেখা গেছে যে স্থান পরিবর্তনের মাধ্যমে কিন্তু চেঞ্জ হয়, কিন্তু এটা এক ধরনের পালিয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু আমি সবাইকে বলি যে যেটা অসুবিধা হচ্ছে সেইটার সঙ্গে ফেস টু ফেস করুন, ফেস টু ফেস মুখোমুখি সংগ্রাম করুন। তবে আপনি সেখান থেকে যদি জিতে বেরিয়ে আসতে পারবেন, তবেই আপনি কিন্তু জয়ী। কিন্তু পালিয়ে গিয়ে বেঁচে থেকে লাভ নেই। পালিয়ে যাওয়া মানে হচ্ছে ভীরু কাপুরুষের মতো বেঁচে থাকা, ঠিক আছে? সুতরাং আপনার সঙ্গে যেটা হুম, নিয়ে হুম। সমস্যা হচ্ছে সেটাকে ফেস করতে শিখুন। অর্থাৎ আপনি মৃত মানুষকে দেখে ভয় করছেন, মৃত মানুষদের কথা শুনতে হুম। ভয় করছেন, আপনি সেটাকে আগে হুম, অভ্যাস হুম, হুম। করুন। সেটাকেই আপনি অভ্যাস করুন। দেখুন, আপনি হয়তো শ্বশুরবাড়ি চলে গেলেন, আপনি স্থান পরিবর্তন হুম। করলেন, কিন্তু সেখানে গিয়ে যে আপনার হবে না তার গ্যারান্টি তো নেই, কারণ হুম। আপনি তো ফেস করাটা শিখলেন না। আপনি তো ফেস করা হুম, শিখলেন হুম, না, হুম। তাই না? অর্থাৎ ধরুন আপনি হুম। যেমন ওই যে টুকলি করে পাস করাটা যেটা হয়, টুকলি করে পাস করাটার মানে কি হয়, যে ওই নকল করে যেটা পাস করা যেটা বলা হয়, যে আপনি নকল করে হয়তো ভালো পাস করে গেলেন, কিন্তু সেই বিষয়টা তো আপনি শিখতে পারলেন না, তাহলে সেই জায়গাটা তো আপনি দুর্বল থেকে গেলেন। এটাও এক ধরনের তাই। আপনি ওই সিচুয়েশন থেকে পালিয়ে যাচ্ছেন মানে কি, আপনি ওই সিচুয়েশনটার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ, স্থান পরিবর্তনের ফলে কিন্তু এটা রিমুভ হয়ে যায়, কিন্তু আপনি আবার কোনোদিন না কোনোদিন তো বাবার বাড়ি আসবেন, তখন যে আপনার অস্বস্তি হবে না সেটা তার তো কোনো গ্যারান্টি থাকছে না। সেজন্য আমি বলবো এখানে থাকুন, ভয় পাবেন না, কিছুটা দিন সময় লাগবে, আপনি এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। ঠিক আছে, কয়েকটা ক্লাস করুন। আপনি 2টো ক্লাস হুম, করেছেন হুম। মাত্র, ভালোভাবে 2টো ক্লাস করেছেন, হুম। তা 2টো হুম, হুম, ক্লাসের হুম। মধ্যে নিশ্চয়ই আপনি অনেকটা পরিবর্তন পেয়েছেন, আশা করি হুম, অনেকটা পরিবর্তন হুম পেয়েছেন। হুম। এবং হ্যাঁ দাদা, গতকালকের ক্লাসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনার কথাগুলো শুনে আজকে আমি মানে আ- আ- আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, আমি অনেক বেটার ফিল করতেছি আজকে। একদম একদম এই প্র্যাকটিসগুলো করুন, আরও যেগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করুন, বিশেষ করে মেডিটেশন যেটা দিয়েছি সেটা তো অবশ্যই করবেন। হুম আর ক্লাসগুলো, আপনার যা ক্লাস আছে সেগুলো করুন, দেখবেন হুম। আপনি 100% এখান থেকে বেরিয়ে যাবেন, কোনো ভয় নেই। ঠিক আছে? আমার আর হ্যাঁ, ভিতরে আমার খালি ভয় ভয়, এই ভয়টা দূর হলেই দাদা আমি কোনো আমি অ্যাকচুয়ালি আমি সুস্থ। না, আপনি নিজেকে খালি বলবেন যে পৃথিবীর সৃষ্টির দিন থেকে একটাই নিয়ম চালু আছে, সেটা হচ্ছে ধ্বংস হলে, সৃষ্টি হলে ধ্বংস হবেই। হুম পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে, বা আমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডর কথা বলি, বিশ্ব ব্রহ্মাণ্ড যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই একটা নিয়ম চালু হয়েছে যে যার সৃষ্টি আছে
তার ধ্বংস আছে। সুতরাং আমি একটা মৃত মানুষ মানে হচ্ছে সেটা হচ্ছে পরিত্যক্ত একটা মানে যেরকম ধরুন আমি বলি সাপে খোলস ত্যাগ করে, দেখেছেন তো? সাপে খোলস ত্যাগ করে, আরো কয়েকটা প্রাণী আছে যারা নিজেদের খোলস ত্যাগ করে। তা এই যে মৃত মানুষটা অ্যাকচুয়ালি তাই। মৃত মানুষটা কি হচ্ছে না, আমরা যদি আত্মার কথা যদি আমরা আধ্যাত্মিকভাবে আলোচনা করি তাহলে বলা হয় যে আত্মার কোনো ধ্বংস হয় না, আর আত্মা নতুন করে তৈরিও হয় না। আত্মা যেটা সেটা নতুন করে তৈরি হয় না বা আত্মার ধ্বংস হয় না। অর্থাৎ পৃথিবী সৃষ্টি বা জীব সৃষ্টির ইতিহাস যখন শুরু হয়েছে তখন যে কটা মাত্র আত্মা তৈরি হয়েছিল, যে কটা আত্মার সৃষ্টি হয়েছিল, সেই আত্মাগুলোই একটা থেকে একটা দেহ, একটা থেকে আরেকটা দেহ, আরেকটা থেকে আরেকটা দেহ, শুধুমাত্র রূপান্তর ঘটে চলেছে। সুতরাং যে মানুষটা মারা গেল আসলে সে কি করলো, সে আত্মাটা তার খোলসটাকে ত্যাগ করলো, নতুন আর একটা খোলস সে ধারণ করবে। তাহলে আমি এই যে পড়ে থাকা যে খোলসটা, সেটাকে দেখে আমি ভয় কেন পাবো? নিজেকে এটা বলবেন, আমি এটাকে দেখে ভয় কেন পাবো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সব থেকে বড় সত্যি কথা যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই সমান। আজকে ভাবুন, আজকে উদ্ভিদকেও কি করতে হবে, প্রত্যেকটা গাছের কিন্তু আমরা নষ্ট করছি, আর মানুষ যদি না নষ্ট করে সেই উদ্ভিদও কিন্তু একদিন দীর্ঘদিন পর কিন্তু সে আপনি মারা যায়, তাই না? তাহলে সামান্য উদ্ভিদ সেও কিন্তু একদিন মৃত বলে ঘোষণা করে নিজেকে। তাহলে মৃত্যুটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র সত্যি, মৃত্যুটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র সত্যি। সুতরাং সেই সত্যিকে আমি ভয় পাবো না, বরং কি না, আমি আমার জন্ম থেকেই যেহেতু আমার একটা মৃত্যুর ডেট যেহেতু ফিক্সড হয়ে গেছে, তাই আমি কি করব, আমি কিন্তু যতদিন বাঁচবো তার মধ্যে ভালোভাবে বাঁচবো। আমি আমার জীবনটাকে পূর্ণ মাত্রায় উপভোগ করব। আমার জীবনে যা কিছু আছে, আমি পড়াশোনা করেছি, আমি চাকরি করছি, আমার একটা সুন্দর লাইফ আছে, আমি পুরো এনজয় করব। আমি সেখানে ভয় পেয়ে পিছিয়ে থাকবো না। এই কথাগুলো নিজেকে বলুন, দেখবেন আপনার ভয় এমনি চলে যাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন এইটাকে রেকর্ড করতে শুরু করবে না, তখন আপনার নেগেটিভ যে কথাগুলো সেগুলো এমনি ডিলিট হতে থাকবে। এটাই সিস্টেম। সুতরাং এই যে আপনি বলছেন স্যার আমি খালি ভয় পাই, বলবেন না, আমাকেও বলবেন না, নিজেকেও বলবেন না। আপনি নিজেকে বরং বলুন যে না, আমি ভয়ের আসল মানেটা বুঝেছি, আমি আর ভয় পাবো না। কিসের ভয়? কাকে ভয়? ওই যাকে দেখে ভয় পাচ্ছি সেই জায়গায় আমাকেও একদিন যেতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে, আপনি বলে না, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেতে হবে একে একে। সুতরাং আমি সেই জায়গাটা ভয় পাবো না। বোঝা গেল? এটাই দাদা। হ্যাঁ, এটাই বলবেন নিজেকে, দেখবেন আস্তে আস্তে নিজের মনে এটা কন্ট্রোল হয়ে যাবে। আসলে এগুলো এক ধরনের আমাদের চিন্তা ভাবনার একটা ভুল প্যাটার্নের জন্য হয়তো, তো এটাই হচ্ছে আপনাকে ভাবাচ্ছে। সুতরাং এটা নিয়ে বেশি ভাবছেন ঠিক আছে, কিন্তু সঙ্গে নিজেকে একটা করে যুক্তি দেবেন, দেখবেন বেশি না। আমি অ্যাকচুয়ালি বেশি ডিপে চলে গেছিলাম মানে এই বিষয়টা নিয়ে, ওই জন্য হয়তো বাবা। অসুবিধা নেই, ডিপে গেলেও কোনো অসুবিধা নেই। এবার নিজেকে যুক্তি দিন, এইভাবে দেখবেন ঠিক বেরিয়ে যাবেন এই জায়গা থেকে। ঠিক আছে দাদা। নাসরিন আক্তার নিহা ম্যাডাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন। নাসরিন আক্তার নিহা ম্যাডাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আসলে আমি একটু ব্যস্ত আছি, তো বাসায় লোক আসছে, আমি সাউন্ডটা দিয়ে কথা শুনতেছি আর কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি ক্লাস রেকর্ডিং করছি, আমি ইউটিউবে আপলোড করে দেবো, গ্রুপেও দিয়ে দেবো। এই আপুটা বললো না,
হুম। কিছুক্ষণ আপু একটা কথা বললো না যে মৃত্যু ভয়, ওইটা আমার খুব বেশি হয়। আর একটা কথা মাথায় ঢুকলে আর বের হতে চায় না, ওই চিন্তাটাই সব সময়। ঠিক আছে, আর আপনি হচ্ছে যে কেউ মারা গেলে যে বলুন বলুন। উনি বললো না কেউ মারা গেলে হচ্ছে মেনে নিতে পারি না, হ্যাঁ, ওইটা আমারও ওই রকমেরই। আচ্ছা, ক্লাসটা শুনছেন তো আপনি পুরোপুরি? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস পুরোপুরি শুনতেছি। হ্যাঁ, মন দিয়ে শুনুন। আমি আলোচনা যেগুলো করছি, হয়তো পলিন ম্যাডামকে নিয়ে করছি আলোচনাটা, কিন্তু দেখবেন আলোচনার বিষয় কিন্তু সবার জন্য উপকারী, সুতরাং সবাই কিন্তু শুনবেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আর কে আছে? বলুন, আর কার কি কোশ্চেন আছে, উত্তর দেব। নাজমুল হাসান ম্যাডাম, সাহিদা বিবি, কি সাহিদা ম্যাডাম, রাখি যাবো না, সান করবো। সাহিদা ম্যাডাম বলুন। জি না, কিছু বলার নাই। আচ্ছা, ক্লাস শুনছেন তো? সাউন্ড জি কম জি। করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনুল, স্যার, ভালো, কেমন স্যার আছো? বলুন স্যার। কেমন হ্যাঁ আছো? স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, আছি, ভালো আছি। প্র্যাকটিস গুলো হচ্ছে? হ্যাঁ, একটু টুকিটাকি করছি, সময় তো হচ্ছে না স্যার, তাও হয়নি। সময় তো করতে হবে ভাই, সময় হচ্ছে না বললে তো হবে না, সময় হচ্ছে না বললে মুশকিল। তোমার এখন কি সমস্যা আছে বলো তো? ওই হ্যাঁ, ভালো করে বলো, আমি শুনতে পেলাম না। সেটাই তো ভালো। তোমার কথাটা কেটে গেল, যাই হোক। আচ্ছা, প্রবীণ মজুমদার, তুমি আলোচনা শুনলে? হ্যাঁ স্যার শুনছি, নিজেকে নিজেকে কিন্তু স্যার একটাই মনের মধ্যে খুঁতখুত করতেছে স্যার। মানে কতদিন পর থেকে শুরু হয় স্যার, কতদিন পর থেকে মানে ওই রোগটা আর কি হওয়ার চান্স থাকে, এইটা আর কি যদি একদম পুরো কনফার্ম হতাম। আমি তো ডাক্তারবাবুর কাছে শুনছিলাম, ওনারা বলছে 3 মাস থেকে 6 মাস। হ্যাঁ, তাহলে আমার তো 2 বছর পার হয়ে গেল স্যার। তাহলে তাহলে ডাক্তারবাবুর ওপরে কি কেউ বলতে পারে? না স্যার, তা তো পার না। তাহলে তুমি তাহলে সেটা কেন বিশ্বাস করছো না? আমি কি ডাক্তারবাবুর থেকে বেশি জানি? তোমার কি মনে হয়? আর আপনারা তো সবাই স্যার একই। তাহলে তাহলে তুমি পাড়ার একটা লোক যেটা বলে দেবে সেটা মানলে হবে তোমার? সেটা মানলে হবে না। তুমি ডাক্তারের সঙ্গে কথা বলেছো, তুমি আমার সঙ্গে কথা বলছো, তাহলে তুমি এটা কেন? স্যার ওটা আদৌ কি 3 মাস থেকে 6 মাসের মধ্যে হলে হয়? তাছাড়া কি হয় না? ডাক্তারবাবু যেটা বলেছে তার বাইরে নিশ্চয়ই হয় না, নিশ্চয়ই হয় না। হ্যাঁ, এক নম্বর। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে তুমি এত কনফিউজড হচ্ছ কেন? তুমি ভ্যাকসিন নেওয়ার পরেও কেন কনফিউজড হচ্ছ? ওই যে স্যার একটু দারু খেয়েছিলাম স্যার, এর জন্য একটু কনফিউজড। দারু খেয়েছিলে? কবে খেয়েছিলে? ভ্যাকসিন নেওয়ার পরের দিন বোধহয় স্যার। হ্যাঁ, তাই কি হয়েছে তাহলে? তাই ভ্যাকসিনের ডোজ নষ্ট হয়ে গেছে? ওইটাই স্যার মাঝে মধ্যে মাথাতে ঢুকে। না। আর স্যার বাচ্চাটা তো একদম বাচ্চা ছিল স্যার, 2 মাসের বাচ্চা ছিল। তো কলকাতার একজন ডাক্তারবাবু উনি বলছিলেন যে বাচ্চা কুকুরের র্যাবিস থাকে না, আর 2 নম্বর কথা হচ্ছে যে কুকুরের র্যাবিস থাকে ওই কুকুর 10 দিনের উপরে বাঁচে না। তাহলে এই যে এতগুলো তুমি যে যুক্তি পেয়েছো, তাহলে এই যুক্তিগুলো কি তোমার কাছে এনাফ নয়?
হ্যাঁ স্যার, ওটা তো ঠিকই, কিন্তু ওই যে হঠাৎ হঠাৎ ওই যে ভয় লাগে, ওইটাই স্যার মাথার মধ্যে ভয়, ঢুকে যায় দেখো স্যার। ভয়টা তো তোমার মনের ভয়, তুমি নিজে তৈরি করছো। তুমি নিজে তৈরি করছো। তোমার ভয়ের পক্ষে কটা যুক্তি আছে বলো? ভয়ের বিপক্ষে যুক্তি দেখো, প্রথম যুক্তি হচ্ছে তুমি তুমি ভ্যাকসিন নিয়েছো, ঠিক আছে? ভয়ের বিপক্ষে তোমার যে ভয়টা আছে তার বিপক্ষে আমি কতগুলো যুক্তি দিচ্ছি। এক হচ্ছে তুমি ভ্যাকসিন নিয়েছো, দুই হচ্ছে ডাক্তারবাবু বলেছে যে ছোট বাচ্চা কুকুরের র্যাবিস থাকে না, তিন নম্বর হচ্ছে ডাক্তারবাবু বলেছেন যে কি বলেছেন, কি কি বলেছেন আর একটা, আর একটা বলেছে স্যার, যে কুকুরের থাকে ওই কুকুর 10 দিন পর্যন্ত বাঁচে, 10 দিন তারপরে পর্যন্ত মারা বাঁচে। যায়। তাহলে এই বাচ্চা কুকুরটা কতদিন পর মারা গেছে? অনেক দিন স্যার, 8-9 মাস। বেশ, তাহলে তাহলে তিনটে তোমার যুক্তি গেল। আচ্ছা, 4 নম্বর যুক্তি হচ্ছে এই ডাক্তারবাবু বলেছে যে 3 থেকে 6 মাসের মধ্যে হওয়ার হলে হয়, তাই তো? তাহলে 4টে। আচ্ছা, 5 নম্বর কথা হচ্ছে যে এতদিন তুমি সুস্থ আছো, এবং প্রথম কথা হচ্ছে এটা 5 নম্বর যুক্তির প্রথম বিষয় হচ্ছে যে তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার মনের ভয়, ঠিক আছে? এবার আমি যেটা তোমাকে বলছি যে জলাতঙ্ক মানে হচ্ছে জল দেখে ভয় পাওয়াকে জলাতঙ্ক বলে না। জলাতঙ্ক হচ্ছে জলে তোমার অসুবিধা বোধ হবে, জলে অসুবিধা বোধ হলে সেটাকে জলাতঙ্ক বলে, ঠিক আছে? আর জলাতঙ্ক এরকম ভাবে হয় না, আরো অনেক সিমটম আছে। তুমি চাইলে আমি তোমাকে দেখে পাঠাতে পারি, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তো এই যে এতগুলো যুক্তি আমি তোমার বিরুদ্ধে দিলাম, এবার তুমি তোমার ভয়ের পক্ষে একটা যুক্তি দাও প্রবীণ। মাঝে মাঝে স্যার ওই যে ওইটাই স্যার, ওই যে, মানে স্নান টান সবই করতেছি, খাওয়া দাওয়া সবই করতেছি, কিন্তু হঠাৎ হঠাৎ মানে মনের মধ্যে মনে হচ্ছে ভয় হচ্ছে। মনের মধ্যে ভয় হচ্ছে, এরকম। আদৌ কি তুমি ভয় পাচ্ছো? না স্যার, ভয় তো পাচ্ছি না, তখনই তো জল খাচ্ছি, জলের কাছে যাচ্ছি। তাহলে তুমি তোমার পক্ষে একটা যুক্তি দাও আমাকে। এটা তো আমার পক্ষে যুক্তি দিলে, তুমি তোমার পক্ষে যুক্তি দাও। তোমার পক্ষে যুক্তি আছে একটাও যুক্তি নেই। তাহলে তুমি শুধু আজে বাজে বকে গেলে তো তোমাকে শুনবো না, তাই না? শুনবে কেউ? না স্যার। ঠিক এরকম ভাবে নিজেকে বলো কথাটা, তুমি এরকম ভাবে নিজে কথাটা দাও যে ভাই আমার ভয়ের বিপক্ষে এতগুলো যুক্তি আছে, আমার ভয় পাওয়ার পক্ষে একটাও যুক্তি নেই, তাহলে আমি কেন ভয় পাবো? আমাকে যে পাশের তোমার যে গ্রামের যে বুড়িমাটা তোমাকে বলেছে, বা যে ভদ্রমহিলা তোমাকে বলেছে 5-7 মাস বা 5-7 বছর পর হতে পারে, তাকে বলবা। স্যার আমি একটা ইউটিউবেও অনেকদিন আগে দেখছিলাম স্যার এইরকম ও ঘটনা। ইউটিউবের কথা ছাড়ো, ইউটিউবের কথা হয় না কেন, আমি হয় না আমি তোমাকে বলছি। এই যে আমি আজকের এই যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা আমি রেকর্ডিং করছি, ঠিক আছে? এই রেকর্ডিংটা আমি ইউটিউবে ছাড়বো। এই ইউটিউবে ছাড়বো কেন না, আমার মোবাইলে তো এত রাখার জায়গা নাই, তাহলে ইউটিউবে রাখলে কি হলো, আমি যখন খুশি ক্লাসটা তোমাদেরকে ট্রান্সফার করে দিতে পারবো এবং তোমরা যখন খুশি দেখতে পারবে। এই জন্যে ইউটিউবে বানানো হয়। ইউটিউবে অন্য কারোর উপকারের জন্য ইউটিউবে কোনো ভিডিও বানানো হয় না, প্রথম কথা মাথায় রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবে যারা ভিডিও বানায় তারা তোমার জন্য বানায় না, নিজের জন্য বানায়। আমি ইউটিউবে বানাবো ভিডিওটা, খাটবো, একটা ইউটিউবে ভিডিও বানাতে কত টাইম লাগে জানো? ধারণা আছে তোমার? তুমি হিসাব করো, এই যে আমি ক্লাসটা রেকর্ডিং করছি, এই রেকর্ডিং ক্লাসটাকে আমি আবার এটাকে কাটিং করব, তাকে ডিজাইন করব, তারপরে আমি সেটাকে সুন্দর করে পরিপাটি করে তারপরে ইউটিউবে লোড করব। সেখানে আমার কতটা নেট খরচা আছে, আমার এই যে টাইম নষ্ট হচ্ছে সেটা যাচ্ছে। আমি ইউটিউবে তোমাদের জন্য ছাড়বো তোমার মনে হয়? আমি ইউটিউবে ছাড়বো কেন, যাতে তোমাদের ভালো লাগে, ভালো লাগলে কি হবে, আমি সেখান থেকে ভিউ পাবো, ভিউ পেলে কি হবে, আমার দুটো পয়সা ইনকাম হবে। তাহলে তোমাদের জন্য ছাড়ছি না ভাই ইউটিউবে। তাহলে এটাই মাথায় রাখবে, ইউটিউবের ভিডিও দেখে কোনোদিন উপকার পাবে না। একমাত্র আমি তোমাকে যেটা দেব সেই ভিডিওটা তোমার জন্য যথেষ্ট। আমি যখন ইউটিউবে ভিডিওটা তোমাকে দেব যে প্রবীণ এই ভিডিওটা দিলাম দেখে নিও, তখন জানবে যে আমি দিলাম, তোমাকে সাজেস্ট করলাম, মানে হচ্ছে এটা তোমার জন্য দরকারি, সেই জন্য দিচ্ছি।
আমি দেখবে আমি সবাইকে বলি যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা রোগ সম্পর্কে ভিডিওগুলো আমি যেটা দেব না সেটা দেখবেন না, যেটা দেব সেটা দেখবেন। আর তাছাড়া কি আছে, আমার চ্যানেলে অন্যান্য আরও কিছু ভিডিও আছে রোগের বাইরে, সেইগুলো দেখুন। জীবন নিয়ে বেশ কিছু কথা আছে, সেগুলো দেখুন। কিন্তু রোগ না স্যার, স্যার আগে যে মনে করো যে আমি হাসিটা কি জিনিস ভুলে গেছিলাম, হুম, ওইটা আমি আপনার জন্য ফিরে পাইছি। আমার মেয়েটাকে আমি আদর করতে পারতেছি। হ্যাঁ এই যে এতগুলো অনেকগুলো উপকার কিন্তু আমি আপনার কাছ থেকে পাইছি স্যার। হ্যাঁ এবং ওই যে ব্রিদিং এক্সারসাইজটা আপনি দিছেন, হুম, ওটা ভয় লাগলে ওটা যদি আমি 5 মিনিট মোটামুটি 5 বার করি, তাও ভয়টা হুম, একদম কন্ট্রোল হয়ে যায় স্যার। হ্যাঁ। এটা একটা এই এই মানে আনন্দটাই মনের মধ্যে রাখো। আর যা কিছু আছে, যা যত যে জায়গায় ধরো বিয়ে বাড়ি যাওয়া, কোনো নিমন্ত্রণ বাড়ি যাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, নেশাটা করবে না। নেশাটা চেষ্টা করবে কন্ট্রোল করার, কারণ এখন বাবা হয়েছো, এখন কারোর হাজব্যান্ড হয়েছে তুমি, তোমার ওপরে না অনেক স্যার, অনেক দায়িত্ব। স্যার নেশা কোনোদিনই স্যার করি না স্যার। নেশা ওটা ওই যে কোনো অনুষ্ঠান হলে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু সেটা খেলে আলাদা, খেলাম। সেটা আলাদা, সেটাতে আমি বলবো না, সেটা ঠিক আছে, সেটা এক আধ দিন। কিন্তু স্যার আগে আগে তো আমি কোথাও মেলামেশাও করতে পারতাম না। আমার হাসিটা কি জিনিস আমি তো ভুলে গেছি। আপনিই তো সবকিছু ফিরে দিচ্ছেন স্যার, এখন সবকিছুই করতে পারতেছি। এখন এই যে নিজেদের সাইড, আমার দাদাই ঠিকাদার, এখানেই যে আসলাম, আসার পরে এখন সবার সঙ্গে মেলামেশা করতেছি। কিন্তু হঠাৎ ওই যে ওই রকম লাগে, তার জন্যই স্যার আপনার সঙ্গে আর যোগাযোগ করলাম। আর কিছু লাগবে না, নিজেকে সাহসটা দাও যে না, এটা হওয়ার কোনো চান্সই নেই আমার। ঠিক আছে, আমি সব জায়গা থেকে কনফার্ম হয়েছি, আমার আর এরকম কোনো চান্স নেই, আমার এরকম কোনো খারাপ কিছু আর হবে না। ঠিক আছে, নিজেকে এটা এবার বলো যে আমার সঙ্গে আর খারাপ এরকম কিছু হবে না। আমি তুমি তো সব জায়গা থেকে কনফার্ম হচ্ছ, দেখো তুমি সবগুলো আমার কথাতে নয়, তুমি নিজেই হিসাব করো। তোমাকে কলকাতার ডাক্তারবাবু যা বলেছে, তোমাকে গুয়াহাটিতে কোথায় দেখিয়েছিলে তুমি? গুয়াহাটি নারায়ণ হেলথ কেয়ার, এবার- এবার- গুয়াহাটিতে কামাখ্যা। এই যে নারায়ণ হেলথ কেয়ারে যেখানে দেখিয়েছো, সেখানকার ডাক্তারবাবু আমাকে চেনে না? তার সঙ্গে তো না স্যার, উনি বাইরে, উনি হায়দ্রাবাদ থাকে, এখানে আসে স্যার। তাহলে সেই ডাক্তারবাবু আমাকে চেনে না, জানে না, আমার সঙ্গে তার কোনো পরিচয় নয়। অথচ তোমাকে যে আমি যেটুকুনি পরিষেবা দিয়েছি তার জন্য সেই ডাক্তারবাবু থ্যাঙ্কস জানালো। কেন? হ্যাঁ স্যার, নিশ্চয় তার মধ্যে কিছু পেয়েছে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে উনিও বলেছে যে কোনো একটা কাজের মধ্যে তুমি ফোকাস করো। একদম। তাহলে এই সব কিছুর মধ্যে থেকে কি বোঝা যাচ্ছে, যে তুমি যেগুলো ভাবছিলে সেগুলো ভুল ছিল, তাই তো? এটাই তো দাঁড়ায় হিসাবটা। তাহলে সেটাই নিজেকে বলো যে এই এতজন সবাই মিলে আমাকে যখন বলছে যে আমার চিন্তাটা ভুল ছিল, তাহলে আমার আর এটাকে নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। কে কি বললো, পাড়ার 5 জন না অন্যজন, আমার আর দেখে লাভ নেই। আমি বোঝাতে পারলাম কি বললাম প্রবীণ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম বিন্দাস। আমি আপনার জন্য আমি এত কিছু পেলাম স্যার, আপনার জন্য অনেক কিছু পাইছি। আমার খুশি, আমার মেয়েকে আমার কাছে পাইছি আমি, সম্পূর্ণ আপনার জন্য স্যার। তো এই যে যেটা ফিরে পেয়েছো সেটা এনজয় করো, ঠিক আছে? সুন্দর একটা জীবন, হাসি খুশি জীবন উপভোগ করো, ভালো থাকো। আর মানে এইসব নিয়ে দুশ্চিন্তা করবে না একদম, ঠিক আছে? সুন্দর বাকি জীবনটা হেসে খেলে আনন্দ করে কাটাও। কাজ করতে গেছো, কাজ করো, অর্থ উপার্জন করো, নিজের মেয়ে আছে, ফ্যামিলি আছে, তাদের জন্য তোমার যা কর্তব্য দায়িত্ব সেগুলো পালন করো, ভালো থাকো এবং তাদেরকে ভালো রাখো। এইসব নিয়ে আর দুশ্চিন্তা করো না, ঠিক আছে? তুমি যখন আমাকে ফোন করে বললে, এই মেসেজে বললে স্যার আমার অসুবিধা হচ্ছে একটু, আমার তখন ভাবলাম কি ব্যাপার, আবার কি অসুবিধা হলো। আমি তোমাকে নিয়ে খুব কনফিডেন্ট, এবং সত্যি কথা বলতে কি জানো, তোমরা সুস্থ হয়ে গেলে না আমার নিজের কনফিডেন্ট লেভেলটা বেড়ে যায়, যে না আমি কাউকে আমি হেল্প করে আমি একজনকে সুস্থ করতে পেরেছি। আমার নিজের মধ্যে আমার কনফিডেন্টটা বাড়ে, বুঝতে পেরেছো? কিন্তু যখনই কেউ ঘুরে এসে আমাকে বলে যে স্যার আমি মনে হয় যেন ঠিক হতে পারলাম না, তখন আমার নিজেরও মনটা খারাপ হয়, যা আমার থেকে সে ভালো হতে পারলো না, এই একটা মনে হয়। আমি পুরোপুরি চেষ্টা করি, আমার যতটা আছে, যতটা এনার্জি আছে, আমার যতটুকুনি আমি জানি, যতটুকুনি শিখেছি, সবটা দেওয়ার চেষ্টা করি, সবটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তোমাদের উপরে। কেন না, সে যাতে সুস্থ হয়। একটা মানুষ সুস্থ হলে আমার কনফিডেন্ট লেভেল না
মানে 100%-এর থেকে 10 গুণ বেড়ে যায়, বুঝতে পেরেছো? কারণ দেখো, পুরো ওষুধ ছাড়া কাজ করছি তো, তাহলে ওষুধ ছাড়া কাজ করা মানে হচ্ছে পুরোটাই শুধু নিজের বোঝানোর উপরে আর টেকনিক্সের উপরে ডিপেন্ড করে। সেখানটায় একটা মানুষকে সুস্থ করা মানে বিরাট ব্যাপার, আর এটাই একমাত্র উপায়। কারণ এটা তো মনের জিনিস, এখানে তো তোমার কাটা ছেঁড়া বা রোগ জীবাণু নেই যে রোগ হ্যাঁ জীবাণু। স্যার, আমিও তো প্রচুর হ্যাঁ, প্রচুর ওষুধ খাচ্ছি স্যার, প্রচুর টাকা শেষ হয়েছে। শুধু আপনার কথা শোনার পর থেকে আমার এই যে ওষুধ খাওয়া বন্ধ, আজকে এই যে 6 মাস প্রায় হয়ে গেল, আমি এখন পরিপূর্ণ সুস্থ। শুধু এই একটু অসুবিধাই হঠাৎ করে হলো, তাই একটু বললাম স্যার। আর আর না না ঠিক আছে, আর আর হবে না। আজ থেকে নিজের মনকে শক্ত করো যে না, আমি একদম 100% কনফার্ম হয়ে গেলাম, আমার এটা আর হবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক, ঠিক আছে। আর আর কারো কোশ্চেন? অরিন্দম কেমন আছো? ইন্দ্রাণী ম্যাডাম বলুন। স্যার প্রশ্ন জাগলো মনে, হ্যাঁ আর একটা প্রশ্ন জাগলো মনে। বলুন। স্যার মানে যখন একটু অসুস্থ ছিলাম, মানে এর আগে যখন আর একটু মানে মেডিসিন খেতাম, তখন বাসায় একা একা থাকতাম, যখন আমি কাউন্সিলিং নিতাম না, হুম তখন আর কি এই যখন খুব খারাপ লাগতো কিংবা খারাপ খারাপ চিন্তা হতো, তখন আমি কম্পিউটার মানে ওপেন করে বিভিন্ন সুইসাইডের ভিডিও দেখতাম। হুম তো ওগুলো দেখার পর আর কি রিয়াকশন গুলো সম্ভবত বেশি বেড়েছে, ওগুলোর কারণেই হয়তো মানে এই রিয়াকশন গুলো হয়। কিন্তু এখন মাঝে আমি যাদের গুলো দেখতাম সেগুলো তো ব্লক করে দিয়েছি, কিন্তু মানে তাদের ফেস গুলো মাঝে মাঝে আমার স্বপ্নে আসে, মানে তারা যেভাবে রিয়াক্ট করেছে, মানে মারা যাওয়ার আগে যেভাবে কথা বলে গেছে, সেই কথাগুলা কিসে দেখেছেন? মানে আমি বুঝতে পেরেছি আপনি কিসে দেখেছেন। ইউটিউবে দেখেছি, ইউটিউবে মানে আমি নিজেরই ক্ষতি করেছি। আমি হ্যাঁ, ইউটিউবে দেখা তো নিষেধ আমি করেছি, আপনি তো যাই হোক জানতেন না, দেখে ফেলেছেন। মানে আমি দেখি না আর। হ্যাঁ, এবার আমি কাউন্সিলিং এও ছিলাম, মানে কাউন্সিলিং নিচ্ছিলাম না স্যার। আমি বলি, আপনি এখান থেকে বেরোতে পারবেন কিভাবে আমি বলে দিচ্ছি, শুনুন। আমার যখন ওগুলো মনে হবে তখন আমি ওগুলো কিভাবে ওটাকে ক্রস দিব কিংবা কি লিখবো কিংবা কি বলবো আমি বলে দিচ্ছি। হ্যাঁ রায়বাবু, এক মিনিট আমি আপনাকে নিচ্ছি 1 মিনিট। ম্যাডাম, আসলে যখন আপনার মধ্যে এই সমস্ত নেগেটিভ চিন্তাগুলো আসবে, তখন আপনি ইউটিউবটা নেবেন। ইউটিউব নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধর্ম বিষয়ে ভালো ভালো কিছু বাণী বা ধর্মের ওপরে কিছু কিছু কথা বা ধর্মের ওপরে কিছু আপনি ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? অথবা কোনো ভালো সিনেমা চালিয়ে দেখতে পারেন যখন আপনার মধ্যে এরকম চিন্তা ভাবনা আসবে। হ্যাঁ, আপনি অথবা আমার চ্যানেলটা আপনি ঘুরিয়ে দেখবেন। আমার চ্যানেলের প্রথম দিকে বেশ কিছু জীবন নিয়ে কিছু তত্ত্ব ওখানে আলোচনা করা আছে, ঠিক আছে? স্যার ওগুলো তো আমি দেখে ফেলেছি, এখন কি করব ওগুলো নিয়ে? সব একদিনে দেখে ফেলেছেন? না, এই ধরেন 7 দিন 8 দিন এরকম। আচ্ছা, আবার একটা করে দেখবেন, একটা করে একদিনে না, আমি আর দেখবো না। আচ্ছা, দেখবেন না? তাহলে অন্য কোনো চ্যানেল মানে আমি ওই ভিডিওগুলো আর দেখবো না। ভালো কিছু দেখতে হবে, বুঝতে পেরেছেন? নিজের মনকে পজিটিভিটি দিতে হবে। আর প্রত্যেকদিন অবশ্যই মেডিটেশনটা নেবেন, প্রত্যেকদিন এইটা বন্ধ করবেন না। আপনার যত নেগেটিভিটি আছে সব দূর হয়ে যাবে। আমি যে মেডিটেশনটা দিয়েছি, ভিজুয়ালাইজেশন, এটা অবশ্যই নিজে প্রত্যেক দিন শুনবেন, ঠিক আছে? প্রত্যেক দিন আপনার প্রশ্নের উত্তর ওইখানেই লুকিয়ে আছে। সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন ডেলি নিন, আপনার মন পজিটিভিটিতে একদিন পরিপূর্ণ হয়ে উঠবে। নিন, নিজে কোয়েশ্চেন করাগুলো বন্ধ করুন, শুধু বলবেন যে আমার উত্তর লুকিয়ে আছে ভিজুয়ালাইজেশন, আমি ভিজুয়ালাইজেশনটা করব, ঠিক আছে? স্যার আমি কি সবার থেকে বেশি অসুস্থ এখানে? না, সবাই সমান।
এখানে অসুস্থতার পরিমাপ করা যায় না। দেখুন, আপনি আপনার দিক থেকে আপনি অসুস্থ, আরেকজনের দিক থেকে অসুস্থ। কেউ কারোর সঙ্গে সামঞ্জস্য বা সমান বা তুলনা করার চেষ্টা করবেন না এখানে, কারণ সবাই অসুস্থ বলেই আপনারা আমার কাছে এসছেন। সুতরাং আপনার মধ্যে আপনি কখনোই ভাববেন না যে আমি হয়তো বেশি কথা বলে ফেলছি স্যারের সঙ্গে, এটাও ভাববেন না। আবার অন্যরা যখন কথা বলবে তখন বিরক্ত বোধও করবেন না। আমি এটা আপনাকে বলছি না, প্রত্যেককে বলছি, কারণ স্যার আমি অন্যদের কথা শুনিনি, অন্যদের কথা যদি আবার আমার ক্যাচ হয়ে যায় ওই জন্য আমি অন্যদের কথা শুনিনি। শোনেন না, তাই তো? ঠিক না। আছে, বেশ ঠিক আছে, এখন কয়েকদিন অ্যাভয়েড করে যান, কিন্তু তারপরে শুনবেন। দেখুন, জীবন তো সেটাই, যেটা কি সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে যেটা চলে, সেটাই হচ্ছে জীবন। আমি শুধু সুখটাকে ভোগ করব, দুঃখটাকে নেব না, এটা কখনো হতে পারে না। দুঃখটাকেও নিতে হবে, সুখটাকেও নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি দুঃখ নিয়ে তা বলে নিজেকে দুঃখী করব না, আমি সেখান থেকে কি করব, তার মর্মটাকে বুঝবো, যে দুঃখের মর্মটা কি, দুঃখ বিষয়টা কি, সেটা বুঝবো, ঠিক আছে? আমি আনন্দে আছি, সুখে আছি বলে অন্যজনকে ব্যঙ্গ করব না, ঠিক আছে? আমি আনন্দে আছি, আমি সুখে আছি, সুখে থাকার যে মর্মটা, সেটাকে আমি উপভোগ করব, কিন্তু তা বলে আমি সুখে আছি বলে যে দুঃখে আছে তাকে কখনোই আমি আঘাত করব না। বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ। মানে আপনি কষ্টে আছেন, আপনি এখন কষ্টে আছেন, আপনার মনে হলো আমি বোধহয় জীবনের সব থেকে দুঃখী মানুষ, আমার থেকে আর কারোর দুঃখ নেই, হ্যাঁ আমি সব থেকে জীবনে দুঃখী আছি, আমার আর জীবন রেখে লাভ নেই, এই সেই আপনি ভেবে ওই যে সুইসাইডাল যে ভিডিওগুলো দেখেছেন, এটা করবেন না। হ্যাঁ। আপনার হ্যাঁ। দুঃখ আছে, আপনি দুঃখ যখন খুব দুঃখ আসছিল, মানে সহ্য ক্ষমতা মানে কমে গেছিল, তখন আমি ওই ভিডিওগুলো দেখেছি, কিন্তু ওটা দেখার পর মনে হয় আরো বেশি ক্ষতি হয়েছে, আমি নিজেরই ক্ষতি করেছি। এটা তো 100% আপনি নিজের ক্ষতি করেছেন, কিন্তু সেটা নিয়ে আর দুশ্চিন্তা করে লাভ নেই, যেটা করেছেন সেটা করেছেন। এখন সেগুলো যদি মানে আমার মানে মাঝে মাঝে শুয়ে থাকার পর মানে ওই আমি যেগুলো দেখছি ওই ওই চেহারাগুলো ওই ভিডিওটাই আবার হয়, মানে মাঝে মাঝে, সব সময় না। আসুক, আপনি মাঝে মাঝে আসুক, তো ওকে তাড়ানোর জন্য আমি ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তা নেই, আপনি খান, ওই ওষুধটা নিতে থাকুন, দেখবেন ওটা চলে যাবে। আপনি আপনার মনের মধ্যে ওটা ছক হয়ে বসে আছে, তো এটা একটু সময় লাগবে, 2-4 দিন সময় লাগবে। আপনি ওই যে ভিজুয়ালাইজেশন যেটা দিয়েছি, ভিজুয়ালাইজেশনটা নিন, ওটা মোক্ষম ওষুধ, ওই ওষুধটা ডেইলি আপনি সকাল সন্ধ্যা নিন, দেখবেন আস্তে আস্তে আপনার ওই মুখ সব নির্মূল হয়ে যাবে, থাকবে না। আবার মনে হয় যে মেডিটেশন যদি আমি বেশি বেশি করি তাহলে বেশি বেশি ফল পাবো। হ্যাঁ, তাই যদি মনে হয় তাই করুন, আপনার মনে যদি ওটা ভালো হয়, এটা তো পজিটিভ জিনিস, আপনি নিন, তাই নিন, কিন্তু নিজের সময় নষ্ট করে নয়। নিজের কাজ আছে, সংসারে হাজব্যান্ড আছে আপনার, প্লাস একজন বেবিকে আনতে চলেছেন আপনি পৃথিবীতে, তার জন্য নিজেকেও যত্ন নিতে হবে, নিজেকে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে, নিজের শরীরের ঠিকঠাক যত্ন নিতে হবে, ঠিক আছে? এগুলোও খেয়াল রাখতে হবে। শুধু মানে যখন মনটা ভালো থাকবে তখন কি নিয়ে ব্যস্ত থাকবো, মানে কি নিয়ে মানে কিছু করা, যে আপনি বলেছিলেন যে মন যখন ভালো থাকবে তখন ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকবে, হয়তো আলনার জামা কাপড় গোছানো, বা হাজব্যান্ডের জামা টি শার্টটা একটু করা, ইস্ত্রি করা, বা হয়তো একটু হাজব্যান্ডের কোট যেটা আছে সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে একটু পালিশ করা, বা যদি হাজব্যান্ডের শু থাকে সেটাকে একটু পালিশ করে রেখে দিন, ঠিক আছে? ঘর গোছানো, জামা কাপড় গোছানো, কাপড় ইস্ত্রি করা, হ্যাঁ এগুলো করুন। আপনার নিজের যে সমস্ত কাপড় চোপড়গুলো আছে সেগুলো করুন, বা এইসব, বা আপনার যদি একটু পড়াশোনা করতে ভালো লাগে, হ্যাঁ একটু পড়াশোনা করুন। স্যার মানে আমি যখন এই জানুয়ারি মাসেই তো আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, মানে এই সমস্যাগুলো ছিলই না। যখন আমি শুনলাম যে আমার বেবি কনসিভ হয়েছে, তো আমি অনেক ক্রিয়েটিভ জিনিস করার চেষ্টা করছিলাম, ওয়ালমেট বানানোর ডিজাইন করছিলাম, সেলাই করার চেষ্টা করছিলাম। ওগুলো কি শুরু করব মানে যখন মন ভালো থাকবে? হ্যাঁ, মন ভালো থাকলে ওগুলো করুন। আরে নবদা পালাচ্ছ নাকি? নবদা কেমন আছো? ঠিক আছে স্যার, রাখলাম। আচ্ছা আচ্ছা, নবদা কেমন আছো? ভালো আছি স্যার। ভালো আছো? আপনার আশীর্বাদে ভালোই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক,
দুইজনের আশীর্বাদে ভালোই আছি, সন্দীপন স্যার আর আপনার আশীর্বাদে। ঠিক। দুইজন আমার লাইফের সবথেকে বড় জিনিস। এটা 7 বছর ভগবানের কাছে চাইতে চাইতে মাথা কুটছি খালি ডেলি। তিনিই করেছেন, দেখো আমরা তো আমাদেরকে হয়তো তিনিই পাঠিয়েছেন তোমার কাছে, তাই না? আমি এরকমও ডিসিশন নিয়েছিলাম যে ধর্মের মানুষ আমাকে ঠিক করতে পারবো, আমি সেই ধর্ম নিয়ে নেবো, এরকম আমার দিন গেছিল। তাহলে ওই ইয়ে দেখবে, ওই যে ও মাই গড দেখবে, OMG, ঠিক আছে? ধর্মের উপর নাস্তিকতা দেখে সেই ধর্মই কিন্তু মানে OMG 2 আছে ওখানে, ও মাই গড 2 যেটা নতুন বেরিয়েছে অক্ষয় কুমারের, হ্যাঁ ওটা ওইটা দেখে নেবে প্রথম থেকে, যে ধর্মের উপর চরম অবিশ্বাস। তখন শিব তার নন্দীকে আদেশ করছে যে নন্দী তুমি এক কাজ করো, শিবগঞ্জ থেকে কাউকে নিয়ে যাও, ওর এখন সাহায্যের দরকার, ঠিক আছে? তোমার হয়তো এর জন্যই হয়তো আমাদের সঙ্গে পরিচয়। ওইটাই ভগবানই পরিচয় করাই দিছে, কথা রাইট। কারণ আমাকে বলছিল যে 7 সোমবার শিবকে লেবু দিয়া অভিষেক করতে, মানে লেবু দিয়ে অভিষেক করতে, মানে জল দিয়া না, লেবু দিয়া। 7 সোমবার অভিষেক করার পর 8 সোমবারের মধ্যে আমি আপনাকে পাইছি। হ্যাঁ, তিনিই তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, বুঝলে? তারপরে আপনার থ্রুতে সন্দীপন স্যারের সাথে পরিচিত হইলো, এইভাবেই তো আগে বললাম স্যার। স্যার এখন খুবই ভালো আছি, কেন মিথ্যা কথা বলবো, খুবই ভালো আছি, খুবই ভালো আছি। হ্যাঁ, অল্প একটু ঘুমের 19-20 হয়, অল্প একটু শরীরটা উইক লাগে কোনো টাইমে, এটা গরমের জন্য হতে পারে। ওগুলো হবে, ওগুলো সাধারণ জিনিস, ওগুলো একটু হবে, ওগুলো নিয়ে ভাবলে হবে না। না, ভাবি না। ঠিকই আছে, চলুক লাইফ। হ্যাঁ, একদম লাইফ যেরকম আছে সেরকম এনজয় করতে হবে, বাকিটা ওইটাই স্যার। হ্যাঁ রায় বাবু, ঠিক আছে স্যার, গুড নাইট। আচ্ছা, গুড নাইট। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন রায়বাবু, বলুন। আপনার মাইক অফ হয়ে আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বাস ভালো আছি স্যার। আচ্ছা, আর ওই যে কোথায় কাজে যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছিল, ওটা হলো কিছু? না, এখন পর্যন্ত কোনো ক্লিয়ার আসেনি ওখান থেকে। এখন বর্তমানে এখানেই আছি, এখানে এখন আছি। আচ্ছা, পরেরটা চিন্তা করিনি, পরে কোথায় যাবো কোথায়, এখন বর্তমানটা নিয়েই আছি। একদম বর্তমান নিয়ে থাকুন। আর হচ্ছে আপনার শরীর কেমন আছে এখন? একদম ঠিক। আচ্ছা, প্র্যাকটিস গুলো হচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস গুলো হচ্ছে, সবকিছুই মোটামুটি করছি, মেডিটেশন, যোগা, সবকিছুই। ব্রিদিং এক্সারসাইজটা অবশ্যই করবেন আপনি। আপনার যেটা সমস্যা বলছিলেন, যেটা সমস্যা আমাকে একটু বলছিলেন, যেটা একটু ওই চিনচিন যেটা করে, ওইটা আমি পরে যেটা দেখলাম, তাতে একমাত্র ব্রিদিং এক্সারসাইজে আপনি উপকার পাবেন। ব্রিদিং এক্সারসাইজটা পুরো দমে ঠিকঠাক করুন, বেশি না, অতিরিক্ত নয়, যেরকম বলেছি সারাদিনে 2বার কি 3বার আপনি করুন। বা যদি হয়তো হঠাৎ এমার্জেন্সি কোথাও কখনো একটু অসুবিধা হচ্ছে, তখন সেখানে এমার্জেন্সিলি 2বার বা 3বার করুন, বেশি না। মানে ওই যে 10 বার বলেছি যেটা সকালে, ওরকম 10 বার করার দরকার নাই, 2বার 3বার করে নিন, দেখবেন আপনি রিল্যাক্সড হয়ে যাবেন। না, এটা মোটামুটি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, সেরকম আর হয়ে গেল 4-5 দিন কিছু দেখা যায় না। আচ্ছা, যদি বাকি আমি বলুন। এমনি অনুলোম বিলোম গুলো করি মোটামুটি রামদেব বাবার। শরীরচর্চা তো অবশ্যই দরকার, শরীরচর্চা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা রিকভার করে যাচ্ছেন তাদের কাছে এটাই অনুরোধ করব যে আমার জন্য জাস্ট একটা রিভিউ ভিডিও কিন্তু আমাকে দেবেন, 1 মিনিট 2 মিনিটের। যখন মনে করবেন যে না আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আমাকে একটা রিভিউ ভিডিও দেবেন, জাস্ট এটুকুনি অনুরোধ।